আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমাদের ক্লাসে আমরা আবার চলে আসছি। ক্লাসটা একটু লেট হয়ে গেছে, আমি আসলাম অফিসের টাইমে, কিন্তু সেট আপের সবকিছু সেট করতে, সবকিছু রেডি করতে একটু টাইম লেগে গেছে। দ্যাটস ওয়াই একটু আমার লাইভে আসতে লেট হয়ে গেছে। অফিস আসতে আজকে লেট হয়নি, লাইভে আসতে লেট হয়ে গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? আর তো একদিন মনে হয় আমার সাথে দেখা হবে, শুধু মনে হয় আজকে ক্লাস আর আগামীকাল শুধু সিনোনিম ক্লাসটা হবে। মডিফায়ার্স এর ক্লাস আর আমি একটা এর আগে একটা নিয়েছিলাম, ওটা দুইটা পার্টে ছিল, যে প্রি মডিফায়ার্স আর পোস্ট মডিফায়ার্স আমি নিয়েছিলাম, ঠিক আছে। সো আমি ওই দুইটা ক্লাস মার্চ করে ইনশাল্লাহ আপ দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে ইনশাল্লাহ আমাদের ইংলিশ সেকেন্ডও কমপ্লিট, ইংলিশ ফার্স্ট তো আগেই কমপ্লিট করে দিয়েছে, বাংলা সেকেন্ডও গতকাল কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইবিআই কোর্স ইনশাল্লাহ আগামীকাল টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো বলো তোমাদের কি অবস্থা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমি একটু ফোনে কানেক্ট হয়ে নিই, কমেন্টে একটু ফোনে কানেক্ট করে নিই, মানে লাইভটা একটু ফোনে নিয়ে আসি, তারপর ক্লাস শুরু করে দিই। আমরা অলরেডি লেট হয়ে গেছে, 11টা বাজে, যদি আবার কানেক্ট শুরু করতে যাই তখন আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার লেখা অডিও সব কি ক্লিয়ার? একটু দেখি তো, আমার অডিও ভিডিও ভয়েস ওভারঅল কি সবকিছু ক্লিয়ার আছে? আমি একটু চেক করি। আচ্ছা, লেখাজোখা সব ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আসো আমরা শুরু করি। আচ্ছা, তো আসো আমরা তাহলে শুরু করি। সো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমাদের ইবিআই কোর্সের ন্যারেশন এবং পাংচুয়েশনের ক্লাসে সবাইকে স্বাগতম। ন্যারেশন এবং পাংচুয়েশন এই দুটাকে একসাথে আনার কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, ইভেন বেশিরভাগ বোর্ডে যদি আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো ঘাটি, আমরা দেখব ন্যারেশনের যে প্যাসেজগুলো থাকে, ছোট ছোট প্যাসেজ, যেটা থেকে আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করি, সেই রকম প্যাসেজগুলোকেই তারা পাংচুয়েশনে তুলে দেয় এবং সেখানে কয়েকটা পাংচুয়েশন তারা মানে গায়েব করে দেয়, ওই কয়েকটা পাংচুয়েশন আমাদের প্রপারলি বসাতে হয়। সো এই দুইটা আনার একসাথে আনার কারণটা এখানেই হচ্ছে যে যদি আমরা ন্যারেশনটাকে একটু ক্লোজলি খেয়াল করি, ন্যারেশনের কোথায় কোন পাংচুয়েশনটা বসছে সেটা যদি আমরা একটু খেয়াল করে আগাই, তাহলে পাংচুয়েশনের মধ্যেও আমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে। এই কারণে আমি দুটো জিনিস একসাথে নিয়ে আসছি। সো প্রথমে আমরা পাংচুয়েশন দেখবো, যদি আমি পাংচুয়েশনটা পরে লিখছি, বাট আমরা পাংচুয়েশনটা একটু আগে দেখবো, ঠিক আছে। আমরা পাংচুয়েশনটা একটু আগে দেখবো। প্রথমে পাংচুয়েশনটা দেখবো যে এখানে কোনটা কখন বসে, কোন পাংচুয়েশনটা কিসের উদ্দেশ্যে বা কি কারণে বসে। আর সেকেন্ডলি আমরা দেখবো হচ্ছে এই ন্যারেশনটা, যে ন্যারেশনের রুলস এন্ড রেগুলেশনস, ন্যারেশন কিভাবে কি আমরা সলভ করতে পারি, ঠিক আছে। ওকে, ন্যারেশন আমরা কিভাবে কি সলভ করতে পারি সেটা আমরা তখন দেখবো। আগে আমরা পাংচুয়েশন দিয়ে শুরু করি, দেন হচ্ছে ন্যারেশন। সো ন্যারেশন আমাদের কোনো বছর মানে ন্যারেশনের মার্কটা কয় কি প্রতি বছর ভ্যারি করে, কোনো বছর 5 থাকে, কোনো বছর 7 থাকে। 24 বছর খুব সম্ভবত ন্যারেশনের 7 মার্ক, আর পাংচুয়েশনে হচ্ছে এরকম 5 বা 7 মার্ক, ঠিক আছে। সো টোটাল আজকে 12 মার্কের প্রিপারেশন হচ্ছে বলা যায়। ওকে, সো পাংচুয়েশন নিয়ে যদি প্রথমে শুরু করতে যাই, ইংরেজি ভাষায় প্রধান প্রধান যেসব পাংচুয়েশন মার্ক আছে বা যেসব পাংচুয়েশন মার্ককে আমার বসাতে হতে পারে, আমার ইউজ করতে হতে পারে, সেসব পাংচুয়েশন মার্কগুলোকে একটু চিনে নেই। প্রথমটা হচ্ছে ফুল স্টপ, এটা আমরা সবাই চিনি, দুধ ভাত বাচ্চা সবাই চিনবে। নোট অফ ইন্টারোগেশন, আমাদের ইন্টারোগেশন সাইন, ইনভার্টেড কমা, কমা, অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। তারপর হাইফেন, সেমিকোলন, নোট অফ এক্সক্লামেশন, ড্যাশ, কোলন, ব্র্যাকেটস, ঠিক আছে। একদম যদি এক কথা ওভারভিউ করতে হয়, এক কথা একটা ছোট্ট ওভারভিউ করে দেই, এরপর তো করবোই, বাট একদম সামারাইজড ওভারভিউ আমি শুরুতেই দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমাদের চেনা জিনিস। ফুল স্টপ যে কোনো বাক্যের শেষে বসে, নোট অফ ইন্টারোগেশন শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে বসে, ইনভার্টেড কমা কোন একটা স্পিচ, কোন একটা উক্তিকে ইয়া করে বসে, কভার করে, অথবা কোনো একটা কিছুকে যখন আমরা উদ্ধৃতি দিব সেই উদ্ধৃতিটাকে কভার করে, কমা একাধিক ওয়ার্ডকে সেম পার্টস অফ স্পিচ যখন পাশাপাশি থাকে তখন সেটাকে সেপারেট করতে ইউজ হয়। যেমন আমি যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি সেম জিনিস, সো এটার মাঝখানে একটা কমা বসবে। অ্যাপোস্ট্রফি, মাঝখানে কোনো ওয়ার্ড বা কিছু মিসিং গেলে সেখানে ওই মিসিং যে গেছে সেটা বুঝাইতে অ্যাপোস্ট্রফি। হাইফেন জাস্ট একটা গ্যাপ সৃষ্টি করতে, মানে দুইটাকে ডিস্টিংগুইশ করতে, কিন্তু এখানে কোনো বিরতি হয় না। সেমিকোলন, এটার ইউজটা একটু ডিফিকাল্ট, এটা একটু পরে বলবো। নোট অফ এক্সক্লামেশন, এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে ব্যবহৃত হয়। ড্যাশের ইউজটা হাইফেনের মধ্যে, বাট এখানে একটু থামতে হয়। কোলনের ইউজটা হচ্ছে মানে এটা কি বলা যায়, এটা একরকম ডিসক্রিপটিভ বা ডায়ালগের ক্ষেত্রে ইউজ হয়। আর ব্র্যাকেট তো ব্র্যাকেট। ওকে, একদম এক কথায় জাস্ট সবগুলোর ব্যাপারে ছোট্ট করে বলে গেলাম। ওকে, সো এবার আমরা আগামীতে যাই। ওকে, যদি এবার একটু প্রত্যেকটা নিয়ে ভালোভাবে আলোচনা করতে চাই তাহলে কি হবে, ফুল স্টপের ইউজটা কি কি, সম্পূর্ণভাবে থামতে ব্যবহৃত হয়, তবে সব সেন্টেন্সে ব্যবহৃত হয়, সব সেন্টেন্সে না, তিন টাইপের সেন্টেন্সে ব্যবহৃত হয়, অ্যাসার্টিভ,
ইম্পারেটিভ, অপটেটিভ, এই তিনটা শেষে বসবে। ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি এই দুটো সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে না। ইন্টারোগেটিভের শেষে নোট অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সাইনটা বসে কোশ্চেন মার্ক, আর এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে এক্সক্লামেশন সাইনটা বসে। সো ওই দুটো বাদে বাকি যে তিনটা টাইপ আছে সেন্টেন্সের সেখানে ফুল স্টপ বসবে আর অ্যাব্রিভিয়েশনের পর বসবে। এই যেমন MA, তারপর হচ্ছে BA, তারপর আমরা নর্মালি লিখি না বাট লেখা উচিত সেটা হচ্ছে MBBS, প্রত্যেকটা লাস্টে ডট হওয়া উচিত। ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, ঠিক আছে, সবগুলো পর ডট হওয়া উচিত, বাট আমরা ডটটা লিখি না নর্মালি, আমরা দেখা যায় তাড়াহুড়ো করে নর্মালি ডট ছাড়াই লিখে দিই, বাট নিয়ম অনুযায়ী রুল ওয়াইজ অ্যাব্রিভিয়েশনের পর ডট বা ফুল স্টপটা বসে, ঠিক আছে, ফুল স্টপটা বসবে আর বাক্যের শেষে বসবে। সো একদম নর্মালি বলতে গেলে এই দুটোই হচ্ছে আমাদের ফুল স্টপের ইউজ। যদি নোট অফ ইন্টারোগেশন ইউজটা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পর বসে, আর নোট অফ এক্সক্লামেশন কি ইন্টারজেকশন এবং কি হলো ইন্টারজেকশন এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই দুটা পর বসে। শুধু এক্সক্লামেটরি সেন্টেন্স না, ইন্টারজেকশনও যেহেতু বাক্য থেকে মানে আলাদা হয়ে স্বাধীনভাবে বসে, সো ইন্টারজেকশনটাকেও মাঝে মধ্যে তার শেষে মানে আমাদের নোট অফ এক্সক্লামেশন বসাতে হয়। প্রথম তিনটা আমাদের ক্লিয়ার, এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। কমার কিছু ইউজেস আছে। কমার ইউজটা কি? একই পার্টস অফ স্পিচ ভুক্ত একাধিক ওয়ার্ড বা ফ্রেজ পাশাপাশি থাকলে তাদের মাঝে বসে। একাধিক পার্টস অফ স্পিচ ভুক্ত, একই পার্টস অফ স্পিচ ভুক্ত একাধিক ওয়ার্ড বা ফ্রেজ। আচ্ছা, এটাকে আমি যেটা বললাম যে আওয়ার গ্রুপ সাবজেক্টস, তো আমি যদি বলি আওয়ার গ্রুপ সাবজেক্টস, আর আমি যদি একটু লিখি একাধিক ওয়ার্ড বা ফ্রেজের ব্যাপারটা একটু আলাদাভাবে লিখে দেখাই যে আওয়ার গ্রুপ সাবজেক্টস আর, এখানে দেখো আওয়ার গ্রুপ সাবজেক্টস, এখানে আমি সাবজেক্ট বলতেছি, এখানে আমি একটা গ্রুপ সাবজেক্টস বলতে এখানে আমি নাউনটা উল্লেখ করতেছি যে আওয়ার কি, মানে এটা তো একটা জাস্ট কি বলা যায়, এটা তো একটা অ্যাডজেক্টিভ, আর এই গ্রুপ সাবজেক্টটা হচ্ছে আমাদের নাউন। সো আর বল দিয়ে আমি যখন নামগুলো বলবো, আমি কিন্তু একই পার্টস অফ স্পিচ, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ম্যাথ বলো, বাংলা বলো, ইংলিশ বলো, সবই কিন্তু সাবজেক্টের নাম, প্রত্যেকটাই কিন্তু নাউন। তো আমি যখন একাধিক নাউন পাশাপাশি লিখবো, ফিজিক্স, কেমিস্ট্রি, কমা, বায়োলজি এন্ড ম্যাথ, একদম লাস্টেরটা আর লাস্টের আগেরটার মাঝখানে খালি এন্ড বসবে, আর বাকি সবগুলার মাঝখানে এই সবগুলা নাউনকে বা সবগুলা সেম পার্টস অফ স্পিচকে আলাদা করতে কমা বসবে। এইটা হচ্ছে কমার ইউজটা, ঠিক আছে। আর আমি একটা জিনিস যেটা দেখালাম যে একাধিক মানে একই পার্টস অফ স্পিচ ভুক্ত একাধিক ওয়ার্ড বা একাধিক ফ্রেজ, ওয়ার্ড তো ভাইয়া বুঝলাম, কিন্তু ফ্রেজটা কিভাবে? যদি আমি বলি যে স্লো অ্যান্ড স্টিডি, বা আরেকটু ইয়া হিসেবে যদি বলি স্লো অ্যান্ড স্টিডি, এখানে স্লো অ্যান্ড স্টিডিটা হওয়া উচিত না, এখানে স্লো অ্যান্ড স্টিডি না, এখানে অন্য কিছু বলছি, কারণ স্লো অ্যান্ড স্টিডিতে উইন্স দ্য রেস হয়ে যায়, আর এখানে যেহেতু এই দুইটা একসাথে ইউজ হয়, সো স্লো অ্যান্ড স্টিডিটা হবে না। এখানে আমার বলতে হবে যে আমি যদি ফ্রেজ হিসেবে বলি, আমি এখানে বলতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, tall and short, all are equal। তো আমি যদি বলি লম্বা হোক, খাটো হোক, সাদা হোক, কালো হোক, আমরা সবাই সমান, যদি এই অর্থে বলতে চাই, তাহলে দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ফ্রেজ, টল এন্ড শর্ট একটা ফ্রেজ, এখানে কিন্তু ফ্রেজ হিসেবে বা শব্দগুচ্ছ হিসেবে বসতেছে, ইডিয়ামস আকারে বসতেছে না। হ্যাঁ, ইডিয়ামস এর তো অর্থই আলাদা থাকে, বাট কিন্তু এখানে ইডিয়ামস হিসেবে বসতেছে না, এটা হচ্ছে নর্মাল ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে। তো যখন ফ্রেজ হিসেবে একাধিক সেম ফ্রেজ ইউজ হচ্ছে, তখন আমরা কি ইউজ করতেছি? দুইটা ফ্রেজকে আলাদা করতে, সেম পার্টস অফ স্পিচ তো, ব্ল্যাক এন্ড হোয়াইট এটাও একটা অ্যাডজেক্টিভ, আবার টল এন্ড শর্ট এটাও একটা অ্যাডজেক্টিভ, দুইটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ঠিক আছে। সো এই দুটাকে আমি যখন আলাদা করতেছি, আমি কি ইউজ করতেছি? আমি কমা ইউজ করতেছি। সো এরকম সেম পার্টস অফ স্পিচকে আলাদা করতে কমা ইউজ হয়। আর আরেকটা জিনিস যেটা আমি একটু পর দেখাবো, সেটা হচ্ছে অ্যাপোজিটিভের আগে পরে কমা বসে। অ্যাপোজিটিভের আগে পরে কমা বসে। অ্যাপোজিটিভটা হচ্ছে, এটা আমি যখন মডিফায়ার্স ক্লাসটা আপলোড হবে তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। অ্যাপোজিটিভটা হচ্ছে নাউনের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করে, নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করে, ঠিক আছে, নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করে, এবং এটার স্পেশালিটি হচ্ছে সে নিজে, সে কোনো অ্যাডজেক্টিভ না। নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করলে সেটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু সে অ্যাডজেক্টিভ না, সে নাউনেরই অংশ, সে নাউনেরই অংশ। বা অ্যাপোজিটিভটা নাউনেরই অংশ হওয়ার কারণ হচ্ছে এই অ্যাপোজিটিভটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কেউ যদি চাও এটা লিখে রাখতে পারো, ঠিক আছে। যেমন আমি যদি বলি কি বলা যায়, বেদার স্যার, বেদার স্যার
দ্য প্রিন্সিপাল অফ ডিসিসি। আমি যেহেতু ঢাকা সিটি কলেজে ছিলাম তো আমি তার নামটাই বললাম, তিনি ছিলেন আমাদের, এখনো আছেন, উনি হচ্ছেন আমাদের ঢাকা সিটি কলেজের প্রিন্সিপাল। সো আমি যদি বলি যে বেদার স্যার দ্য প্রিন্সিপাল অফ ডিসিসি বা ঢাকা সিটি কলেজ, বর্ণনা করতেছেন নাউনের অংশ হিসেবে। এই হ্যালো, হ্যালো, এবার সাউন্ড আছে? হ্যালো, কি ব্যাপার, সাউন্ড শোনা যায় না মানে? সাউন্ড ক্লিয়ার না, একটু পর পর আটকে যাচ্ছে। সাউন্ড কি এখন ঠিক আছে? বলো কি। আচ্ছা, সাউন্ড তোমরা কোথা থেকে শুনো আমাকে একটু বলো তো। তোমরা কোন জায়গাটা থেকে শুনো নাই? কোন জায়গাটা থেকে আবার রিপিট করতে হবে একটু বলো তো। সাউন্ড আবার প্রবলেম করলো। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। এখন তাহলে কি আমি আবার পুরো ফুল স্টপ শুরু থেকে শুরু করবো নাকি কমার অংশটা থেকে বলবো জাস্ট? কোন টুক থেকে আবার রিপিট করবো? সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফুল স্টপ হচ্ছে তারপরে ফুল স্টপ সাউন্ড আবার গেছে। সাউন্ড যাবে কেন?
কই আমার এখানে তো ঠিক আছে, আমার এখানে তো সাউন্ড ঠিক আছে, তোমরা পাচ্ছ না কেন? তোমার সাউন্ড যাচ্ছে আসছে কেন? অডিও বিট আবার রাইস ফল করতেছে, এবার মনে হয় আবার সাউন্ড কি এখন আসতেছে? বলে যায়, এটা কোনো কথা বললা? আচ্ছা আরেকবার চেক করি দেখি আর সাউন্ড যায় কি। আরেকবার চেক করি, সাউন্ডের বিট রেটটা রাইস ফল করতেছে, দেখা যাক সাউন্ডের অবস্থা কি হয়। আরেকবার দেখি, তোমরা জানো আরেকবার সাউন্ডটা ফল করে কিনা, ঠিক আছে? একটু পর পর চলে যায়, হ্যাঁ আমি বুঝতে পারছি সাউন্ডের কোয়ালিটিটা কেন জানি ফল করতেছে, এটা কেন করতেছে আমি বুঝতেছি না, বাট এটা তো করে কিনা সমস্যা বলে বললো, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে সেন্টেন্স গুলা পরবর্তী এবং অ্যাব্রিভিয়েশনে পরবর্তী তো আমাদের ঠিক করে ফেলছি। এখন কমার যে ব্যাপারটা, কমা হচ্ছে তোমার, কমাটা হচ্ছে এক স্পিচভুক্ত একাধিক ওয়ার্ড বা একাধিক ক্লজ যখন একসাথে বসবে তখন সেইগুলা পাশাপাশি থাকলে তাদের মাঝখানে বসবে, যে এগুলা যে একাধিক ওয়ার্ড, একাধিক পার্টস অফ স্পিচ, একাধিক পার্টস অফ স্পিচ বলে একাধিক ফ্রেজ, একাধিক ওয়ার্ড, কিন্তু পার্টস অফ স্পিচটা সেম, তাদের আলাদা কথা। যেমন আমি একটু আগে তোমাদের লিখা দিছিলাম যে আওয়ার গ্রুপ সাবজেক্টস, আমাদের গ্রুপ সাবজেক্টস লিখা দিছিলাম, ঠিক আছে? আমাদের গ্রুপ সাবজেক্টস লিখা দিছিলাম যে আওয়ার গ্রুপ সাবজেক্টস আর ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি আমি বললাম, ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বললাম, ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি তিনটাই হচ্ছে নাউন, সো তিনটাই হচ্ছে সেম পার্টস অফ স্পিচ। এখন আমি লাস্টেরটা এবং লাস্টের আগেরটা এই দুটো মাঝখানে শুধু এন্ড বসাবো, কিন্তু এই দুটো বাদে বাকি যা যা থাকবে সবগুলো মাঝখানে কমা বসবে। এখন যদি আমি চারটা মানুষের নাম বলতাম, চারটা মানুষের নাম বলে এ বি সি এন্ড ডি আর ব্রাদার্স, এ বি সি এন্ড ডি আর ব্রাদার্স, তো ওই এ বি সি এর মাঝখানে আমার কমা বসতো, এখানে একটা কমা বসছে, ঠিক আছে? এরকম ভাবে যখন আমি একাধিক ওয়ার্ড সেম পার্টস অফ স্পিচের পাশাপাশি বসাবো কমা বসবে। এখন যদি এই জায়গায় আমি ওয়ার্ডের জায়গায় ফ্রেজ ইউজ করতাম, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টল অ্যান্ড শর্ট, পুয়ার অর রিচ, অল আর ইকুয়াল টু গড বা অল আর ইকুয়াল টু আল্লাহ, যে আল্লাহর কাছে কালো বলো সাদা বলো গরিব ধনী লম্বা খাটো সবাই সমান, সেই অর্থে আমি বলতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পোর অ্যান্ড রিচ, তারপর হচ্ছে টল অ্যান্ড শর্ট, অল আর ইকুয়াল। এবং এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে বললাম, টল অ্যান্ড শর্ট, তারপর হচ্ছে পোর অ্যান্ড রিচ, তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ। এই তিনটা অ্যাডজেক্টিভ যখন আমি পাশাপাশি লিখবো আমার প্রত্যেকটা মাঝখানে একটা একটা করে কমা বসবে, বুঝতে পারছো? সো এরকম একাধিক ফ্রেজ যখন পাশাপাশি থাকবে তখন তাদের মাঝখানে আমার একাধিক ফ্রেজ বা একাধিক ওয়ার্ড সেম পার্টস অফ স্পিচ হওয়ার সাথে পাশাপাশি থাকলে তাদের মাঝখানে কমা বসবে। অ্যাপোজিটিভের আগে পরে বসে, ঠিক আছে? আমি যদি প্রশংসা করে কিছু বলি, আমি যদি প্রশংসা করে কিছু বলি, আশা করি এখন সাউন্ড ঠিক আছে, আমি যদি প্রশংসা করে কিছু বলি বা কারো ব্যাপারে কারো একটা বৈশিষ্ট্য বা কারো একটা গুণ বর্ণনা করে কিছু বলি, যেমন আমি যেটা বলছিলাম যে আমাদের স্যারের কথা, বা আমি যদি আরেকটু ইয়া বলি যে কি বলা যায়, যে ধরো বললাম যে ডক্টর আদনান, ধরো আমি নাম বললাম ডক্টর আদনান, প্রফেসর অফ ইংলিশ, প্রফেসর অফ ইংলিশ ইজ এ ভেরি নাইস টিচার, ইজ এ ভেরি নাইস টিচার। তো এই যে আমি যে বলতেছি যে ডক্টর আদনান বা ডক্টর আদনান, আমি যদি বলি মিস্টার আদনান এটা আরো ভালো হয়, যদি বলি মিস্টার আদনান প্রফেসর অফ ইংলিশ ইজ এ ভেরি নাইস টিচার, তাহলে এটা আরো বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট বা আরো বেশি রিলেভেন্ট হয়, সো আমি ওটা লিখে দিই। তো এই যে মিস্টার আদনান লেখার পরও বা মিস্টার আদনান লিখে তারপর কিন্তু আমি সরাসরি বলতে পারতাম যে সে একজন নাইস টিচার, সে একজন নাইস টিচার, কিন্তু আমি সেটা না করে আমি কি করতেছি, আমি বলতেছি প্রফেসর অফ ইংলিশ, আমি এক্সট্রা ভাবে তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছি যে সে ইংলিশের প্রফেসর, সে ইংলিশের প্রফেসর এবং সে একজন নাইস টিচার। তো এই যে আমি এক্সট্রা করে বলেছি প্রফেসর অফ ইংলিশ, এই অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে? নাউনেরই অংশ, এটা এটা একটা নাউন ফ্রেজ, এটা নাউনেরই অংশ। সো
এইরকম জিনিস এটার মডিফায়ার বলবো, এটাকে পোস্ট মডিফায়ার বলে। সো এটা নাউনটাকে মডিফাই করতেছে, এটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ বলা যায় কিন্তু এটা নাউন ফ্রেজ। সো এই জিনিসটা হচ্ছে যখন বসবে তখন এটার পরে একটা কমা বসবে, এটার আগে একটা কমা বসবে। কমার হচ্ছে এই একটা রুলস জানতে পারো। আর হচ্ছে ভোকেটিভ কেস যেটা বললাম যে কারণ নাম ধরে যখন সম্বোধন করাবে, রাহাত কাম হিয়ার, জামাল গো দেয়ার, সোলজার্স হেডস আপ, সোলজার্স স্টে স্ট্রং, স্টুডেন্টস লিসেন টু মি। তা আমি এই যে স্টুডেন্টস বলো, সোলজার্স বলো, রাহাত বলো, জামাল বলো, যাই বলতেছে সম্বোধন যে করতেছি, এই সম্বোধনের জন্য সম্বোধনের পর মেইন কথাটা বলার আগে মেইন কথা সম্বোধনের মাঝখানে একটা করে কমা বসবে, সেইটা হচ্ছে একটা রুলস এর মধ্যে পড়বে, এখানে কমাটা বসাইতে হবে। ঠিক আছে, ভোকেটিভ কেস যদি মাঝখানে বসে যে প্লিজ রাহাত কাম হিয়ার, যে প্লিজের পর আমি রাহাত বললাম তখন রাহাতের আগে একটা কমা পরে একটা কমা বসবে। আমি যদি বলি কাম হিয়ার রাহাত, রাহাত লাস্টে লিখি তাহলে রাহাতের আগে কমা বসবে। সো ভোকেটিভ কেস যেখানে থাকবে এটার আগে পরে কমা বসবে। ওকে, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের পর বসে। ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে হি সেইড, আমি যে বাইরে যে ভার্বটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি এখন একটু পরই যখন ন্যারেশনে যাবো সেটা পড়াবো। সো হি সেইডের পর একটা কমা বসবে, তারপর হচ্ছে দুইটা ইনভার্টেড কমার ভিতর মেইন স্পিচটা থাকবে। ওকে, মেইন স্পিচটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, ফুল স্টপটা ইনভার্টেড কমার ভিতরে হবে, বাইরে হবে না। ঠিক আছে, ফুল স্টপটা ইনভার্টেড কমার ভিতরে হবে, বাইরে হবে না। ওকে, এই গেল হচ্ছে আমাদের কমার রুলস। এবার আসি সেমিকোলন আর কি আছে। আচ্ছা, আর কিছু আছে? হ্যাঁ, আর এই যে এই তিনটাই আছে, মোটামুটি এইগুলা জানলে আমাদের হবে, খুব বেশি ইনডেপথে ওই ড্যাশ হাইফন ওগুলো জানা লাগবে না। সেমিকোলন ব্যাপারটা যদি জানি, কমার চেয়ে অধিক সময় বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলন ব্যবহৃত হয়। কমার চেয়ে একটু বেশি বিরতি যখন দিবা তখন সেমিকোলন ব্যবহৃত হবে, কিন্তু কোথায় কোথায় ব্যবহৃত হবে? কোঅর্ডিনেটিং কনজাংশন সময় যখন কনজাংশন বাদ দেওয়া হয়, কোঅর্ডিনেটিং কনজাংশনে যখন কনজাংশন বাদ দেওয়া হয়, কনজাংশনটা না বসে। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে, আমি তোমাদের পড়াইছি কিনা জানি না, কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে সেই ক্লজগুলো মাঝখানে বসে। এটাকে আমরা প্রকাশ করি ফ্যান ভয়েস দিয়ে, এটাকে আমরা প্রকাশ করি ফ্যান ভয়েস দিয়ে, এটাকে আমরা প্রকাশ করি ফ্যান ভয়েস দিয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফর, অ্যান্ড, নর, but or yet so, but or yet so, but or yet so। আচ্ছা, সো এইগুলো যখন থাকবে কিন্তু তোমার এই কনজাংশন গুলা মানে বসার কথা কিন্তু তাও বসবে না, এই কনজাংশন গুলা তখন না বসে এইগুলার পরিবর্তে সেমিকোলনটা বসবে। ঠিক আছে, এইগুলা পরিবর্তে সেমিকোলনটা বসবে, সেমিকোলনটা এই যে এই সাইনটা বসবে। আর এইগুলো একটা কেস, আরেকটা হচ্ছে যে দেয়ারফর, ইয়েট, দেন, এরকম যখন কনজাংশন গুলো থাকবে তখন এইগুলো কনজাংশন যখন দেখা যাবে যে দুইটা অংশের মধ্যে বিপরীত অর্থ রিলেট করতেছে, কিছু কিছু ক্ষেত্রে হবে কি এই বিপরীত অর্থ প্রকাশ করার সময় কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোর মধ্যে যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে তার আগে একটা সেমিকোলন বসে যাবে। যেমন হি ওন ইট yet he did not get the prize, সে জিতছে, সে কিন্তু কম্পিটিশনটাতে জয়ী হয়েছে, সে কিন্তু বিজয়ী, তারপরও সে প্রাইজটা জিততে পারেনি, সে প্রাইজটা পায়নি। ঠিক আছে, এই যে তবুও সে জিতার পরেও প্রাইজটা পায়নি, দুইটা কিন্তু বিপরীত। জিতছে মানে প্রাইজ হবে কিন্তু সে পায়নি। সো দুইটা যখন বিপরীত, এখানে ইয়েট বসছে, এই ইয়েটের আগে একটা সেমিকোলন বসে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সেমিকোলনের খুবই কম ইউজেজ, এবং সেমিকোলন ইউজেজ খুব একটা আসেও না বলতে গেলে, মোটামুটি এই একটা ইউজেজ। আর এরপরে সে কোলনে, কোলন হচ্ছে যেটা বললাম যে ডায়ালগ, বা আমরা যখন সংলাপ বলি বা ডায়ালগ লিখি তখন কি হয়, একটা নামের পর লিখি, একটা নামের পর ছোট ছোট করে, মানে একটা নামের পর জাস্ট কোলন দিই, তারপর তার কথাটা, আবার নামের পর কোলন দিই, তারপর তার কথাটা, এবার পুরো আমরা একটা কনভারসেশন লিখি। ঠিক আছে, সো এরকম যখন কনভারসেশন, ডায়ালগ বা ড্রামার মধ্যে আমরা যখন এরকম কনভারসেশন লিখবো, বক্তার নাম, বক্তার উক্তি, একটা নাম, তারপর কোলন, তারপর হচ্ছে তার কথাটা। ঠিক আছে, যে আমরা ডায়ালগের মধ্যে দেখবো, এটা একটু পরে আসবে ওই একটা জিনিস। আর উদ্ধৃতি, উদাহরণ, ব্যাখ্যা, যে আমি ধরো বললাম এই যে এখানে কোলন ইউজ করছি, কোলনের পর আমি একটা কোলন লিখে আমি একটা ছোট্ট কোলন দিছি, এবং তারপর আমি হচ্ছে আমার লেখাগুলো শুরু করছি। সো এই যে আমি যখন উদ্ধৃতি দিচ্ছি বা ব্যাখ্যা করতেছি জিনিসটা, এই ব্যাখ্যার আগে কিন্তু আমি কোলনটা ইউজ করতেছি। ঠিক আছে, সো এই কোলনের মধ্যেই কোলনের ইউজেসটা এসে পড়ছে। ওকে, এই গেল ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে ইনভার্টেড কমা, আমাদের লাস্ট যে জিনিসটা আমাদের জানতে হবে, মানে এইগুলো জিনিস ফ্রিকোয়েন্টলি পাংচুয়েশন ইউজ হয়, সেটা হচ্ছে ইনভার্টেড কমা। ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ, যেটা রিপোর্টেড স্পিচে বসে, ওই যে লাস্ট যেটা বললাম আই হ্যাভ টু গো, এই যে আই হ্যাভ টু গো, এটা কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, রিপোর্টিং স্পিচের পর যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের আগে পরে ইনভার্টেড কমাটা বসবে। সো ইনভার্টেড কমার মেন ইউজ এখানে, এবং ইনভার্টেড কমার ভেতর ফুল স্টপটা থাকবে, এই রুলটা ইনভার্টেড কমার ভিতরে ফুল স্টপ থাকবে, এই রুলটা আমি বলবো একটা স্টার মার্ক রুল। কারণ এই জিনিসটা ভুল হওয়ার কারণে তুমি কারেক্ট অ্যান্সার করার পরে জাস্ট পজিশন ভুল হওয়ার কারণে মার্ক মিস করবা, এই একটা জিনিস। আর কোন নাম বা শব্দ উদ্ধৃত করতে, ঠিক আছে, যেমন আমি যদি বলি হ্যামলেট is written by Shakespeare, হ্যামলেট is written by Shakespeare,
সো এই যে আমি হ্যামলেট যে বলতেছি, এই হ্যামলেটটা বলার সময় আমি যখন আলাদাভাবে এটা নামটা উদ্ধৃত করতেছি, আমি কি হ্যামলেটটাকে নর্মালি ইউজ করতেছি, আমি কিন্তু হ্যামলেটের আগে একটা ছোট্ট করে ইনভার্টেড কমা বসাই দিয়েছি আগে পরে। ওকে, সো এরকম উদ্ধৃত করতেও আমরা ইনভার্টেড কমা ব্যবহার করতে পারি। সো আশা করি পাংচুয়েশন ইউজেজ সবার ক্লিয়ার। এখন প্র্যাকটিসে চলে যাবো, কি বলো, প্র্যাকটিস শুরু করবো? তোমরা বুঝতে পারছো জিনিসগুলো, মানে রুলসগুলো এমনি বুঝছো? আর সাউন্ড কি এখন ঠিক আছে? বলো তো সাউন্ড ঠিক আছে কিনা। কি ব্যাপার, ওর সারা শব্দ নেই কেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সো এবার আমরা দুইটা বোর্ড কোশ্চেন দেখি। সো এই দেখো, বোর্ড কোশ্চেনে আমাদের কিন্তু সবগুলো একদম ফাঁকা করে দিবে না, আমাকে স্পেসিফিক কয়েকটা এরর দেবে। যেমন দেয়ার আর 10 এরর্স ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস, ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং টেক্সট, রিরাইট দ্য টেক্সট। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করো ভাইয়া পাংচুয়েশনে কি আমি পুরাটা লিখবো নাকি জাস্ট কি করবো, আমি পাংচুয়েশনে কি পুরাটা তুলবো? এটা কোশ্চেনটা আসতে পারে। এটা আগে মানুষ জিজ্ঞেস করতো, এখন হয়তো অতটা জিজ্ঞেস করে না, বাট এই কোশ্চেনটা প্রতি বছরই কম বেশি অ্যারাইজ হয় যে পাংচুয়েশনকে পুরোটা লিখবো। তোমাকে এখানে বলেই দিছে রিরাইট দ্য টেক্সট। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি কেউ না লিখে ওর কিন্তু মার্কই পাবে না। তোমাকে কিন্তু তুমি জাস্ট যে পয়েন্টগুলো তুমি শুধু ওইগুলা ABCD দিয়ে লিখে গেলে হবে না, তোমাকে ফুল প্যাসেজটা রিরাইট করতে হবে। 10 এরর্স খুঁজে বের করো। যেমন হচ্ছে প্রথমে কি বলছে, এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমার কি বসবে, এক্সকিউজ মি পর একটা কমা বসবে, স্যার পর একটা কমা, আর স্যার পর একটা ফুল স্টপ বসবে, কারণ আমি এখানে দেখতেছি আই থেকে একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। সো এইখানে আমার ইয়া বসবে, কি বলে, এখানে একটা ফুল স্টপ বসবে, এখানে একটা কমা বসবে। আমি দুইটা এরর পাইলাম, আমার একটা এরর গেল, দুইটা এরর গেল। সেকেন্ড, তারপর থার্ড এরর কি, হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস আর ইউ ইন জিজ্ঞেস করছে তুমি কোন ক্লাসে পড়ো, এটার পর একটা কোশ্চেন মার্ক হবে, যেহেতু জিজ্ঞেস করতেছে ইন্টারোগেটিভ, সো এটার পর একটা কোশ্চেন মার্ক হবে। তিনটা এরর পাইলাম। তারপর যদি দেখি যে স্যার আই এম ইন ক্লাস 9, বা সরি এটা ক্লাস 9 না, 10 11, আই এম ইন ক্লাস 11, বা আই এম ইন দ্য ফার্স্ট ইয়ার, যেটা তারা ক্লাস 11th ক্লাস বলে। ওকে, সো এইখানে দেখো স্যারের পর একটা কমা হবে, কারণ স্যার বলে সম্বোধন করা হচ্ছে। সো সম্বোধনের পর ভোকেটিভ কেসের পর কমা, এখানে ফোর্থ একটা এরর পাইলাম। আই এম ইন ক্লাস 11, 11 আর আই এই দুইটার মাঝখানে একটা ফুল স্টপ হবে, কারণ এখানে হচ্ছে একটা বাক্য শেষ হয়েছে। সো বাক্য যেহেতু শেষ হয়েছে, আমার এই দুইটা বাক্য শেষ হইলে, এই মানে একটা বাক্য শেষ হলে তারপরে বাক্য শুরু করার আগে ফুল স্টপ দিতে হবে। সো আমি এখানে ফুল স্টপ দিলাম। এরর আমি পাইলাম 1 2 3 4 5, পাঁচটা এরর পাইলাম। তারপর কি, আই অ্যাম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার। ওকে, টেল মি ইয়োর প্রবলেমস। ওকে, আচ্ছা, ওকের পর এখানে কমা হবে, ওকের পর এখানে কমা হবে, তারপর হচ্ছে টেল মি ইয়োর প্রবলেমস, টেল মি ইয়োর প্রবলেমস। ঠিক আছে, তুমি তোমার সমস্যাগুলো আমাকে বলো। তো ঠিক আছে বলে একটু থেমে তারপর আমি তার সমস্যা জানতে চাচ্ছি। সো এখানে একটু কমাটা বসবে, একটু বিরতি বুঝাতে, এবং একই সেন্টেন্সের অংশ যেহেতু, তারপর হচ্ছে বসলো, এবং এরপর হচ্ছে টেল মি ইয়োর প্রবলেমস, পুরো সেন্টেন্সটা বলার পর বাক্য শেষ হয়েছে, এখন একটা ফুল স্টপ বসলো। সো আমি কয়টা এরর পাইলাম, 1 2 3 4 5 6, সরি 6 7। আচ্ছা, আর কি আছে, I want to understand the difference between a phrase and a clause. আচ্ছা, সে ডিফারেন্স জানতে চাইছে ফ্রেজ এবং ক্লজ এর মাঝখানে। আচ্ছা, ঠিক আছে, এখানে তো ভুল বলছে না, I will help you understand the difference. আচ্ছা, সো আমরা এখন আমাদের বলছে 10 এরর্স, কিন্তু আমরা কয়টা এরর পাইছি, 1 2 3 4 5 6 7, 7টা এরর। এর মানে কিছু জায়গায় আমরা একটু ভুল করছি, এবার একটু ভুল বলা। প্রথম যে জায়গাটা আমাদের একটু ভুল হওয়ার মতো, সেটা হচ্ছে কমাটা এখানে হবে না। আমরা এখানে একই সেন্টেন্স হিসেবে কমা বসাইছিলাম, বাট এখানে কমাটা হবে না, ঠিক আছে, ফুল স্টপ করতে। ফুল স্টপ বসার ফলে যে জিনিসটা হবে, এখানে ফুল স্টপ বসার জিনিসটা হবে, টেল মি ইওর প্রবলেমস। এখানে আমি আরেকটা ভুল পেলাম, যেখানে আরেকটা নতুন ভুল আছে, এই ভুলটা আমি খেয়াল করি। তো এখানে টেল মি ইওর প্রবলেমস, ক্যাপিটালাইজেশন, শুধু পাংচুয়েশনই কিন্তু না, পাংচুয়েশন আরেকটা জিনিস আছে যেটা মানে তারা বলে না, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। কোথায় থেকে ক্যাপিটাল লেটার জিনিসটা খেয়াল রাখতে হবে, একবার কোথায় কোথায় হবে এটাও আমাদের জানা থাকতে হবে, এটাও আমাদের ফাইন্ড আউট করতে হবে, কারণ পাংচুয়েশন এর মধ্যেই পড়ে, কারণ ক্যাপিটাল লেটার পাংচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। শুধু লেখা বলা এই হলো এটাকে একসাথে
এই গেল একটা, আমি 8টা ভুল পেলাম। আর কোথায় ভুল আছে? স্যার, স্যারের এসটা কেমন হলো? সম্বোধন কেমন হলো? ঠিক আছে, স্যারটা গেল 9টা ভুল। আরেকটা ভুল, আরেকটা ভুল এই ভুলটা আমাদের বের করে দিতে হবে। এইখানে হচ্ছে আর কোনো ভুল দেখা যাচ্ছে না। ওকে, এখানে আর কোনো ভুল দেখা যাচ্ছে না। হয়তো যখন আমি কপি পেস্ট করতে গেছি কিছু একটা ফুল স্টপ আমি হয়তো ওই সময় বসায় দিয়েছি, ঠিক আছে, কোথাও একটা ফুল স্টপ বা একটা কিছু ইনভার্টেড কমা ছিল না, সেটা বসানো হয়ে গেছে। সো এই জন্য আমরা একটা মিস্টেক কম পাচ্ছি। এটা টাইপিং এর কারণে হয়েছে, বাট এখানে টোটাল 10টা মিস্টেক ছিল, 9টা কিন্তু পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তো আশা করি এটুকু ক্লিয়ার। আমি একটু ব্রাইটনেসটা বাড়াই। ওকে, আশা করি এবার ঠিক আছে। ঠিক আছে, হুম, এবার ঠিক আছে। কারেক্ট করার পর কি সার্কেল করে দেওয়া লাগবে? কলেজে এটার জন্য মার্ক কাটছিল। কলেজে এটার জন্য মার্ক কাটার কোনো কথা নেই, তোমাকে বলছেই রিরাইট দ্য টেক্সট, তোমাকে বলেই দিছে রিরাইট দ্য টেক্সট। সো এখানে মার্ক কাটার কোনো স্কোপ তো আমি দেখতেছি না। এখানে তোমার মার্ক তো, মার্ক কেন কাটবে? রিরাইট দ্য টেক্সট বল, শুধু বলছে রিরাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য এরর্স, হাইলাইটের কথা কিছু বলেনি। ইভেন তুমি যদি জাস্ট প্রপারলি জিনিসটাকে লিখতে পারো, তোমার বোল্ড টোল্ড করা বা কিছু করা লাগবে এমন কোথাও কোনো বলেনি। ইভেন আমিও যে পড়ছি, আমাকেও তো কখনো, মানে আমাদের কলেজে কখনো কথাটা বলে নাই যে বোল্ড করে লিখবা বা অন্য কালিতে লিখবা বা জিনিসটাকে সার্কেল করে দিবা, এরকম কখনো আমাদের বলেনি। ঠিক আছে, এটা মার্ক কাটার কোনো কারণ নেই, বোর্ডে এরকম মার্ক আউট করো না। তুমি যেটা কাজ করতে পারো, বড় জোর ছোট্ট করে আন্ডারলাইন করে দিতে পারো, পেন্সিল দিয়ে ছোট্ট করে আন্ডারলাইন করে দিতে পারো। ঠিক আছে, এটা তাহলে লেখার অংশ হিসেবে না, এটা জাস্ট মানে টিচার যেন বুঝতে পারে, তোমার লেখার অংশ হিসেবে না, এটা জাস্ট টিচার যেন বুঝতে পারে যে এখানে কারেকশন হয়েছে, এইসব জায়গায় কারেকশনটা হবে, বা সে এইসব জায়গায় রিরাইট যে করেছে, সে যে এরর গুলা কারেক্ট করেছে, কোথায় কোথায় কারেক্ট করেছে, সেই জন্য তুমি তোমার পুরো প্যাসেজ রিরাইট করে তোমার কারেকশনের জায়গাগুলো ছোট্ট করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারো, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিতে পারো, এইটা করতে পারো। ঠিক আছে, আমি এই কাজটা করছিলাম পার্সোনালি, আমার বলতে গিয়ে এখন মনে পড়লো এই কাজটা আমি করছিলাম। এটা করতে পারো, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো। আচ্ছা, এবার আসি পরেরটায়। মোটামুটি 10টা বেজে গেছে, আবার তো ন্যারেশন শুরু করতে হবে। সো পাংচুয়েশনটা আমরা দেখি। There are 10 years in the use of punctuation marks in the following text. Read the text, correcting the errors. ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। আমরা এখন এরর গুলো কারেক্ট করব। প্রথমটা ছিল ঢাকা বোর্ড 19, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 19। ঠিক আছে, 19 বোর্ড থেকে 19 সালের থেকে দুইটা বোর্ডে নিয়ে আসছি। While I was going to the market yesterday, I met a boy begging in the street on being asked to tell. আচ্ছা ওকে, এইখানে দেখো সেন্টেন্সটা কোথেকে শুরু হচ্ছে কোথেকে শেষ হচ্ছে বুঝতে হবে। 10 ইরর্স বলছে, 10টা বেশি ইরর, কিন্তু মানে জাস্ট পাংচুয়েশন বসা যাবে ব্যাপারটা এমন না। While I was going to the market yesterday, while এর পর যখন একটা ক্লজ বসবে, সেই ক্লজটা শেষ হওয়ার পর আমার একটা কমা বসবে। ঠিক আছে, while I was going to the market yesterday, এটা আই এর আগে কিন্তু আমি একটা বুঝতেছি যে এখানে আমার একটা কথা শেষ আর একটা কথা শুরু হচ্ছে, বাক্য শেষ হয়নি বাট কথা শেষ হয়েছে, সেখানে একটা কমা বসবে। একটা ইরর পাইলাম, একটা ইরর পাইলাম, ছোট করে আন্ডারলাইন। I met a boy begging in the street on being asked to tell the, এখানে বুঝতেছে অন্য সেন্টেন্স শুরু হয়ে গেছে, কিন্তু আমি বলতে হবে এই স্ট্রিট পর্যন্ত। I met a boy begging in the street, I met a boy begging in the street, আমি যখন মার্কেটে যাচ্ছিলাম গতকাল, আমি একটা ছেলেকে রাস্তায় ভিক্ষা করতে দেখলাম, আমি একটা ছেলেকে রাস্তায় ভিক্ষা করতে দেখলাম। এখানে ফুল স্টপ বসবে, কি হলো, ফুল স্টপ বসে দেখেছে, এত বড় কি আসলো। আর এখানে হবে অন, এখানে হবে অন, বড় হাতের ও বসবে। ঠিক আছে, বড় হাতের ও বসবে। সো এইখানে একটা আন্ডারলাইন হবে। এখানে দুইটা ভুল পাইলাম, এই একটা ফুল স্টপের ভুল, একটা ক্যাপিটালাইজেশনের ভুল। অন বিং আস্কড টু টেল দ্য রিজন অফ বেগিং, যে যখন তাকে বেগিং বা ভিক্ষা করার রিজন আস্ক করা হলো, তখন, তখন যেহেতু মানে বেগিং কিন্তু এই পর্যন্ত একটা অংশ, সেন্টেন্সের একটা পার্ট বা ক্লজ কিন্তু পর্যন্ত শেষ, যে on being asked to tell the reason of begging, ভিক্ষা করার রিজন যখন তার কাছে জানতে চাওয়া হলো, the boy with a sad mind and tearful eyes said, oh sir, I have a sad tale to tell you, I have a sad tale to tell you। প্রথম টেল মানে হচ্ছে গল্প বা ঘটনা বা কাহিনী, এবং দ্বিতীয় টেল মানে হচ্ছে বলা। I have a sad tale to tell you। এইখানে দেখো, ওই যে বললাম না, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন ওখান থেকে এসে পড়ছে।
সে একটা ডিরেক্ট স্পিচ বলতেছে যে সেইড, এটা তার রিপোর্টিং ভার্ব, সো এটা পর একটা কমা বসবে, এটা পর একটা কমা বসবে। এই কমার পর তার পুরো যে উক্তিটা বলবে সে পুরো উক্তিটা ইনভার্টেড কমা দিয়ে ইয়া করা থাকবে, মানে কি বলা থাকবে, কোট করা থাকবে। সো এখান থেকে শুরু হলো, আমি ইনভার্টেড কমা বসাইলাম, ও স্যার আই হ্যাভ এ স্যাড টেল টু টেল ইউ, তার কথা এখনো শেষ হয়নি। উড ইউ প্লিজ হিয়ার মাই স্টোরি, সো উড ইউ প্লিজ হিয়ার মাই স্টোরি এই পর্যন্ত থামবে, এই পর্যন্ত হবে একটা ইনভার্টেড কমা, ঠিক আছে, এই পর্যন্ত হবে একটা ইনভার্টেড কমা। আর এখন এই ইনভার্টেড কমা দুইটার মাঝখানে, ইনভার্টেড কমাটার মাঝখানে কি কি পাংচুয়েশন বলবে সেটা আমরা দেখি। ও স্যার, এই ওটা হবে ক্যাপিটাল লেটার, ওটা হবে ক্যাপিটাল লেটার, ওটা হবে ক্যাপিটাল লেটার। তাহলে এখানে দেখো 1 2 3, আমি কিন্তু তিনটা জিনিস পেয়ে গেছি। এখানে তিনটা এরর, পুরো ইনভার্টেড কমা একটা এরর, শুধু কমা একটা এরর, ক্যাপিটালাইজেশন একটা এরর। সো 1 2 3, এখানে 4 5 এই 6 7, 7টা এরর আমি পেয়ে গেছি। ও স্যার, এইখানে কমা বসবে। ও স্যার আই হ্যাভ এ স্যাড টেল টু টেল ইউ, এখানে কমা বসবে। আই হ্যাভ এ স্যাড টেল টু টেল ইউ, এখানে আবার ফুল স্টপ বলবে। ও স্যার, আপনাকে একটা খুব দুঃখের কাহিনী বলার আছে। Would you please, would you please, এইখানে যদি বাক্য শেষ হয়েছে, would you please hear my story, hear my story, এখানে আমরা yes I would like to, yes I would like, yes I would like, এখানে হচ্ছে আমার আরেকটা ইনভার্টেড yes I would like, yes I would like, I would like to, এবং এইখানে যে আমি ফুল স্টপটা বসাবো সেটা হবে ইনভার্টেড কমার ভিতর। আই সেড টু হিম, আমি তাকে বললাম যে হ্যাঁ আমি শুনতে পছন্দ করব, হ্যাঁ তুমি বলো আমি শুনবো। সো আই উড লাইক টু, এটা সেটাই বোঝাচ্ছে। আই সেড টু হিম, এখানে একটা ফুল স্টপ। ইনস্টেড অফ টেলিং দ্য স্টোরি দ্য বয় সিম্পলি বেগান টু ক্রাই। এখন গল্পটা আমি সে বলছে শোনাবে, আমিও বলছি হ্যাঁ ঠিক আছে শোনাও, কিন্তু শোনানোর পরিবর্তে সে কি করছে, সে কান্নাকাটি শুরু করছে। সে নর্মালি বা সিম্পলি কান্না করে দিছে, সে সাধারণভাবে পুরো কান্না করে দিছে। ওকে, সাধারণভাবে কান্না করে দিছে। এই ইনস্টেড অফ টেলিং দ্য স্টোরি এটার পরও হচ্ছে আমাদের ইয়া বসবে, একটা কমা বসবে। সো এইখানে বলছে 10টা, কিন্তু 10টার বাহিরেও আরো অনেক ইরর পাওয়া গেছে, তাই আমরা সবগুলোই কারেকশন করে দিছি। ঠিক আছে, এখানে 10টার বাহিরেও প্রচুর ইরর আছে, এখানে কোনো পাংচুয়েশনই বলতে গেলে ইউজ হয়নি। সো এখানে যদিও বলছে 10 ইরর্স, কিন্তু জানি না কেন এখানে মোর দেন 10 ইরর আছে। ঠিক আছে, দেয়ার আর ইরর্স মোর দেন 10। সো শুরু থেকে দেখো, while I was going to the market yesterday I met a boy begging in the street। আমি নর্মালি যেসব ঘটনাগুলো বলছি, কমার ইউজ গুলো, সেগুলো কিন্তু একদম হচ্ছে মানে আমাদের স্পেসিফিক ইউজ, যেটুকু না জানলেই না। এছাড়াও কমার দুই একটা আলাদা আলাদা আমাদের সাধারণ জীবনে ইউজ হইতে পারে, যে সেন্টেন্সের দুইটা অংশকে আলাদা করতে, দুইটা ক্লজকে কিছু ক্ষেত্রে আলাদা করতে স্ট্রাকচারালি কমা বসে। যেমন while I was going to market yesterday I met a boy begging in the street, এই দুটো মাঝখানে কমা বসছে, লাস্টে বসছে ফুল স্টপ। ফুল স্টপ বসার কারণে তারপরে বাক্যের শুরুটা হয়ে গেছে ক্যাপিটাল। অন বিং আস্কড টু টেল দ্য রিজন অফ বেগিং, যখন তাকে রিজন মানে বেগিং এর রিজন আস্ক করা হলো, দ্য বয় উইথ আ স্যাড মাইন্ড এন্ড টিয়ারফুল আইজ সেড, তো যখন তাকে জিজ্ঞেস করা হলো সে কিছু কথা বলছে, দুইটা বাক্যের অংশ, মাঝখানে কমা। সো সে দুঃখী মনে ভেজা ভেজা চোখে কি কথা বললো, সেই কথাটা বলার আগে আমাকে একটা কমা দিতে হবে, এবং সে পুরো কথাটা ইনভার্টেড কমার ভিতর থাকবে। ইনভার্টেড কমার ভিতর আমি বললাম ও স্যার। সো এই যে ও দিয়ে আমি যে কমা দিলাম, সো এইখানে একটা জিনিস, এখানে আমি যদিও কমা দিছি, বাট এখানে আরেকটা জিনিস যেটা হওয়া পসিবল সেটা হচ্ছে, বা এখানে একটা জিনিস যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা এখন আমার ডিভাইস দিকে মনে হলো, এখানে কমার চেয়ে বেশি এখানে ইন্টারজেকশন বা এক্সক্লামেটরি সাইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে সে আবেগের সাথে, সে কান্নাকাটি করতে করতে সে খুব আবেগের সাথে বা এক্সক্লামেশনের সাথে কথাটা বলছে। সো এখানে এক্সক্লামেশন সাইনটা ইউজ হবে। এই ও স্যার এটা হচ্ছে একটা ইন্টারজেকশন, সো ইন্টারজেকশনের পর এক্সক্লামেটরি সাইনটা ইউজ হবে। আমাদের তো 14 ইরর্স আসে এক্সামে, তখন কি আমরা ক্যাপিটালাইজেশন যদি কোনোটা না করি তখন ওইটাও কাউন্ট করবো, নাকি 14 ইরর্স আগে দেখবো আছে কিনা উইদাউট ক্যাপিটালাইজেশন? তুমি আগে নর্মালি প্যাসেজে কয়টা ইরর আছে সেটা বের করবা। আমি এটা মাত্র বলতে নিছিলাম, এটা শেষ করে বলতাম, বাট তুমি যদি কোশ্চেনটা করছো বলি এরকম, এই যে আমি দেখো আমি কিন্তু প্রথম প্যাসেজে সবগুলো ইরর বের করছি। আগে কাউন্ট করবা না, আগে ইরর বের করবা। সবগুলো ইরর বের করে তুমি আগে তোমার কোয়েশ্চেনের মধ্যে সেই ইররের জায়গাগুলো ঠিকঠাক করে পেন্সিল দিয়ে হালকা করে লিখবা, তারপর তুমি দেখবা ইরর কয়টা হয়। ঠিক আছে, এটা খুব সম্ভব 14 ইরর, এটা তো 14 ইরর্স হওয়ার কথা না। ঢাকা বোর্ড 19, এটাও বরিশাল বোর্ড 19, একটা 14 ইরর্স একটা 10 ইরর্স হওয়ার কথা না, দুটো 10 ইরর্স হবে। বাট স্টিল এটা কেন ইরর বেশি আমি জানি না, হয়তো কাপড় ইরর গুলো এখানে এসে পড়ছে। তো যাই হোক, তুমি আগে কোশ্চেনে দেখবা, সেখানে ইরর গুলো আগে তুমি ফাইন্ড আউট করবা, তারপর সবগুলা ফাইন্ড আউট তুমি যখন করে ফেলছো দেন তুমি কাউন্ট করবা। কাউন্ট করার পর যদি দেখো যে 1-2টা কম বেশি, ইটস ওকে, তুমি ওভাবেই রিরাইট করে দাও,
প্রিন্টিং মিস্টেকও কিছু ঝামেলা হয়, যদিও এই জায়গাটায় টাইপিস্টটা খুব সতর্ক থাকে, তারপরে মাঝে মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়। একটা দুইটা যদি এদিক ওদিক হয়, ধরো তোমাকে 10 ইরর্স বলছে, বাট তুমি যদি দেখো 11 ইরর্স বা 12 ইরর্স, 11 ইরর্স বা 12 ইরর্স হয়তো পাবা, তুমি ওটা সহই লিখে দেবা। বাট যদি দেখো 9 ইরর্স, ভালো করে খুঁজবা যে আর কোথাও কোনো ইরর তুমি মিস করে গেছো কিনা। 9 ইরর্স হওয়ার কথা না, ওকে। তো তুমি ক্যাপিটালাইজেশন সহই কাউন্ট করবা, ক্যাপিটালাইজেশন সহই তুমি দেখবা যে তোমার 14 ইরর্স হয় কিনা, কারণ তোমার পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশন সেম ভাবে রিলেটেড হওয়া সত্ত্বেও দুইটা তো দুই জিনিস, দুইটা একটা করে কারেকশন, একটা ফুল স্টপ একটা কারেকশন, ক্যাপিটালাইজেশন একটা কারেকশন, সো দুইটাই তোমার দেখতে হবে। সো এখানে ইনভার্টেড কমা বসলো, লাস্টে আবার ফুল স্টপ, আই হ্যাভ এ স্যাড স্টোরি টু টেল ইউ, তারপর নতুন করে বাক্য শুরু, উড ইউ প্লিজ হিয়ার মাই স্টোরি, একটা কোয়েশ্চেন মার্ক। এরপর আমি বললাম যে ইয়েস আই উড লাইক টু, কমা ফুল স্টপ বসালাম এবং আমার কথাটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখলাম। আই সেড টু হিম, ফুল স্টপ। ইনস্টেড অফ টেলিং দ্য স্টোরি, কথাটা বলার পরিবর্তে বা গল্পটা বলার পরিবর্তে দ্য বয় সিম্পলি বেগান টু ক্রাই, দ্য বয় সিম্পলি বেগান টু ক্রাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। যদিও বলছে 10 ইরর্স, কিন্তু এখানে আমরা আরো অনেক বেশি ইরর পাইছি। যদি কাউন্ট করি 1 2 মোটামুটি 14টা ইরর পাওয়া গেছে এদিকে। ঠিক আছে, যদি আমি ক্যাপিটালাইজেশন সহ কাউন্ট করি, এখানে টোটাল 14 ইরর্স পাওয়া গেছে। আমি জানি না কেন এখানে 14 ইরর্স পাওয়া গেছে, যদিও দুইটা সেম বোর্ড, বাট এখানে 14 ইরর্স পাওয়া গেছে, আমি জানি না কেন হয়েছে, বাট স্টিল দেয়ার আর 14 ইরর্স যেটা আমরা কারেকশন করছি, ইনক্লুডিং ক্যাপিটালাইজেশনস। ইনভার্টেড কমা জিনিস একটা বলি, ইনভার্টেড কমা এইখানে একটা কারেকশন, এখানে একটা কারেকশন, ব্যাপারটা এমন না, দুইটা ইনভার্টেড কমা একটা কারেকশনের মধ্যে পড়বে। ওকে, সো আশা করি পাংচুয়েশন তোমাদের ক্লিয়ার। এখন আমরা ন্যারেশনে যাবো। সো বলো, তোমাদের পাংচুয়েশনে কি আর কোনো সমস্যা আছে? পাংচুয়েশন বুঝতে কি আর কোনো মানে কি বলা যায় প্রবলেম হচ্ছে তোমাদের? ন্যারেশনে চলে যাবো। বলো পাংচুয়েশন ক্লিয়ার কিনা, তাহলে আমরা ন্যারেশন শুরু করে দিই। এক ঘন্টা হয়ে যাবে ইনশাল্লাহ narration। আচ্ছা, সবাই একদম ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো আমরা আমাদের সেই মোস্ট অ্যাওয়েটিং টপিক বা মোস্ট অ্যাওয়েটেড টপিক ন্যারেশনটা শুরু করছি। ন্যারেশনটা কি অ্যাকচুয়ালি? ন্যারেশন হচ্ছে একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়। অনেক কঠিন কঠিন বাংলা কথা। একজন বক্তার বক্তব্য মানে একজন বক্তা কি বলতেছে সেইটা বলার উপায়টাই হচ্ছে, মানে আমার একটা কথা, একটা বক্তার কথা প্রকাশ বা একটা বক্তার বক্তৃতা যে বলবেন সেই বলার উপায়টাই হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই, সেই কথাটা যে আমি বলতেছি এটা আমি দুইভাবে বলতে পারি। এই দুইভাবে বলার উপায়টার ভিত্তিতে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ধরো তুমি আমাকে বললা যে কি বলা যায়, তুমি আমাকে বললা যে ভাইয়া এটা অনেক বড়, ইট ওয়াজ সো বিগ। ঠিক আছে, তুমি একটা কোনো কিছু দেখে বল, তুমি একটা কোনো অবজেক্ট বা কোনো একটা বক্স ব্যাগ দেখে বললা ভাইয়া ইট ওয়াজ সো বিগ। তো তুমি যখন সরাসরি বলবা যে এই বক্সটা বা এই স্ক্রিনটা বা এই ইয়ারটা অনেক বড়, বা একটা বক্সের কথা তুমি বলো, তুমি আমার যাতে ক্লাসটা তুমি বলতে ব্রাইটনেস বললাম, ব্রাইটনেসটা অনেক বেশি, এটা কিন্তু তোমার কথা না। আমি যখন তোমার কথা আমি অন্য কাউকে বলবো যে সে বলে কথাটা বলছো, তোমার কথাটাই সরাসরি বলা হচ্ছে। আরেকটা হচ্ছে তোমার ইনডিরেক্টলি, তোমার কথাটা ডিরেক্টলি না বলে আমি নিজের মতো করে একটু মডিফাই করে যে তুমি কি বলেছো আমি সেটাই তাকে বলতেছি, কিন্তু তোমার সব না, একটু ডিফারেন্ট ওয়েতে একটু ইনডিরেক্টলি বলতেছি। তো যখন ডিরেক্টলি তোমার কথাটাই আমি বলবো তখন সেটা হবে ডিরেক্ট স্পিচ, আর যখন তোমার কথাটা না বলে আমি সেই কথাটা আমার মতো করে বলবো সেটা হবে ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, বা আমি বললাম যে এই জিনিসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ন্যারেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাকে যখন তোমার ফ্রেন্ড জিজ্ঞেস করবে ন্যারেশন কাদের জন্য গুরুত্বপূর্ণ, তুমি কি বলবা? স্যার বলেছেন। তুমি যদি তখন বলো যে ভাইয়া বলেছেন যে ন্যারেশনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তুমি সরাসরি আমার কথাটাই তাকে বললা, সেটা হবে ডিরেক্ট স্পিচ। কিন্তু তুমি যদি তাকে ডিরেক্টলি না বলে বলো যে ভাইয়া বলেছেন ন্যারেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তুমি তোমার সাপেক্ষে আমার স্পিচটা বললা, সেটা হবে ইনডিরেক্ট স্পিচ।
ঠিক আছে, এই ডিরেক্ট স্পিচে হচ্ছে সাবজেক্ট সরাসরি বক্তব্য ব্যক্ত করে, যেটা আমি বললাম যে কথা বলছে তার বক্তব্যটা সরাসরি ব্যক্ত হয়, এবং ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন হি সেড টু হার ইউ আর সো ব্রিলিয়ান্ট, এখানে কিন্তু সে তাকে সরাসরি যে কথাটা বলছে ইউ আর সো ব্রিলিয়ান্ট, সে ডিরেক্ট কথাটাই ডিরেক্ট স্পিচটাই তুলে দেওয়া হয়েছে। এরকম ক্ষেত্রে ইনভার্টেড কমা বসবে, ইনভার্টেড কমা ভিতর থাকবে। ওকে, এবং এটা নিয়ে হচ্ছে আমাদের যত কাহিনী। ডিরেক্ট স্পিচের দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ একদম সোজা ভাষায়, ইনভার্টেড কমা বাইরের অংশ হচ্ছে রিপোর্টিং, ইনভার্টেড কমার ভিতরের অংশ হচ্ছে রিপোর্টেড। ঠিক আছে, যে ইনভার্টেড কমার ভিতরে সেটা হচ্ছে রিপোর্টেড, আর যেটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে সেটা হচ্ছে রিপোর্টিং। সো রিপোর্টিং স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার বাহিরের অংশ, রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভেতরের অংশ। ঠিক আছে, এই দুটো অংশ আমাদের জানতে হবে, কারণ তুমি যখন ন্যারেশনের রুলস দেখবা তখন এই দুটো জিনিস তোমার বারবার আসবে, এই দুটো জিনিস তোমাকে বারবার বুঝতে হবে। সো এখনই তোমার এই জিনিসটা জানা থাকা দরকার যে কোন অংশটাকে কি বলে। এই গেল হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর একটু এক মিনিট, আর এখানে হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচটা কি? সাবজেক্টের হয়ে তার বক্তব্য যখন অন্য কেউ ব্যক্ত করে, আমার কথাটা আমি যে বললাম ন্যারেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই কথাটা তুমি যখন ব্যক্ত করবা, আমি সাবজেক্ট কিন্তু আমার কথাটা তুমি যখন ব্যক্ত করবা, যে দ্য টিচার সেড বা দ্য কি বলে দ্য ইনস্ট্রাক্টর সেড, ঠিক আছে, দ্য ইনস্ট্রাক্টর সেড ন্যারেশন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, তো তখন তুমি কি বলবা? দ্য টিচার সেড দ্যাট ন্যারেশন ওয়াজ ইম্পর্টেন্ট ফর আস। তুমি নিজের মতো করে, তুমি তোমার মতো অন্যভাবে, তুমি সরাসরি সাবজেক্ট কথাটা বলছো না, সাবজেক্টের কথাটা তুমি অন্য কেউ ব্যক্ত করতেছো, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যে আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ গোয়িং দেয়ার টু কালেক্ট মাই বুক, আমি কিন্তু তাকে এই কথা বলিনি যে আই ওয়াজ গোয়িং দেয়ার টু কালেক্ট মাই বুক, আমি তাকে কথাটা অন্যভাবে বলছি। কিন্তু এইখানে হচ্ছে যখন ইনডাইরেক্ট স্পিচ হিসেবে বলতেছি, তখন এই কথাটা তোমার একটু চেঞ্জ হয়ে আমার স্পিচ অনুযায়ী বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তাকে ব্যক্ত করতেছি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার, আমার কথা বা সাবজেক্টের হয়ে তার বক্তব্য অন্য কেউ ব্যক্ত করে, এবং এখানে ইনভার্টেড কমাটা বসে না। ঠিক আছে, এখানে ইনভার্টেড কমাটা বসে না। যত ইরর্স পাবো সবই কারেক্ট করতে হবে, ইরর্স সবই কারেক্ট করে ফেলো, কারণ হয়তো বলা আছে 10 ইরর্স, বাট তুমি যদি বেশি ইরর্স পাও বেশি ইরর্স কারেক্ট করে ফেলো, বাট খেয়াল রাখো যেন কম ইরর্স না হয়। ঠিক আছে, যথাসাধ্য খেয়াল রাখো যেন ইরর্স কম না হয়, বেশি তাহলে বেশি আসার সম্ভাবনা খুবই কম। 10 ইরর্স চাইলে 11-12 হয়, কিন্তু 14 এর উপরে 15 ইরর্স আমি এই পর্যন্ত দেখি নাই। এখন ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ তো গেল, তো এতগুলা কথা খরচ করার কারণ কি? এখানে দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। পুরা আমি যে ক্লাসটা করাবো, ক্লাসটা করানোর আগে তুমি যদি আমার এই কথাটা খেয়াল না করো, পুরা ক্লাস করে লাভ হবে না। টু বি অনেস্ট, পুরা ক্লাস করে তুমি ধরা খাবো যদি তুমি আমার এখন যে কথাটা বলবো সেটা খেয়াল না করো। রিপোর্টিং স্পিচের ভার্বটা, রিপোর্টিং স্পিচ কোনটা? ইনভার্টেড কমার বাইরের অংশটা। সেই ইনভার্টেড কমার বাইরের অংশটার ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, যে হি সেইড না বলে বললাম হি সেজ টু হার বা হি উইল সে টু হার, যদি এরকম প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, এরকম পাস্ট টেন্সে না থাকে, তাহলে সেটির ন্যারেশন চেঞ্জে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটা ভিভিআই, এই জিনিসটা মানে 3টা স্টার উপরে যদি স্টার দিতে চাও সেটা দিয়ে রাখো। শুধুমাত্র ভার্বের পার্সন পরিবর্তিত হয়, যে ইউ আর সো ব্রিলিয়েন্ট, ইউ এর জায়গায় শুধু বলবে শি ওয়াজ সো ব্রিলিয়েন্ট, যেহেতু তাকে বলছে, একটা মেয়েকে বলছে বা যাকে বলছে সে একটা ফেমিনিন, সো এখানে শি বলবে শি ওয়াজ সো ব্রিলিয়েন্ট, শুধু ইউ এর জায়গায় শি হবে। কিন্তু এখানে যদি বলা হতো হি সেজ টু হার, তাহলে আর যা থাকতো আরই থাকবে, যে আর আর জায়গায় ইজ হবে, জাস্ট মানে তার অনুযায়ী শি এর জায়গায় ইজ বলবে, কিন্তু টেন্স যা আছে তাই থাকবে, শি ইজ সো ব্রিলিয়েন্ট। ওকে, শুধুমাত্র ভার্বের পার্সন পরিবর্তিত হবে, টেন্স যা আছে। আর ইউ আর সো ব্রিলিয়েন্ট এটা যেমন ইনডেফিনিট টেন্স,
এই টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচের ভার্বটা যদি পাস্টে থাকে শুধুমাত্র তখন টেন্স এবং পার্সন উভয় পরিবর্তিত হয়। সো ভিতরে এটা কনভার্ট করার আগে তুমি যখনই কনভার্ট করতে যাও অবশ্যই চেক করে নিবা এই আগের টেন্সটা, আগের ভার্বের কোন টেন্স আছে, প্রেজেন্ট আছে না পাস্ট আছে না ফিউচার আছে। শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে চেঞ্জ হবে, এছাড়া কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে না। এই একটা জিনিসের জন্য এত কথা খরচ করা। আচ্ছা, আমরা কি সবসময় ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে আসতেছি? এখন ঢাকা বোর্ডে একটু মাঝে মাঝে ইনডাইরেক্ট টু ডাইরেক্ট আসতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন আলাদা করতে চাই, যদি টাফ করতে চাই আসতে পারে। এবং তুমি যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারো, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও করতে পারবা। তুমি ইনডাইরেক্টটা দেখলে তুমি তো মাথায় বুঝবা যে কোন ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট করলে এই অ্যান্সারটা আসবে। তুমি যদি ন্যারেশন নর্মাল ডাইরেক্ট টু ইনডাইরেক্ট কয়েকবার প্র্যাকটিস করো, আর উল্টা জিনিসটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট যেটা করে সেটা তুমি 2টা থেকে 3টা করে যাও, তোমার মোটামুটি সেন্স দাঁড়া যাবে যে কিভাবে ভাইস ভার্সা যাইতে হয়। একটা করলে ওটার ভাইস ভার্সা যাওয়াটা ইজি হয়ে যায়। ঠিক আছে, তুমি একটাতে ফোকাস করো, তুমি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট যেটা কমন সেইটাই ফোকাস করো, আর যেটা আনকমন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট সেরকম 2 থেকে 3টা প্র্যাকটিস করো, আর বেশি লাগবে না। তুমি একটা পারলে আরেকটা ভাইস ভার্সাও পারবা ইনশাল্লাহ। সো এবার আসো আমরা যাই চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স। আচ্ছা, এখন এটা তো হচ্ছে আমার টেন্স চেঞ্জ হবে না, ঠিক আছে, আমি তো বললাম প্রেজেন্ট এবং ফিউচার থাকলে টেন্সের চেঞ্জ হবে না, কিন্তু পাস্ট টেন্স থাকলে তো টেন্স এবং পার্সন উভয়ই চেঞ্জ হবে। সো চেঞ্জটা কিরকম হবে, কোন টেন্সের ভিত্তিতে কিভাবে হবে, এই জিনিসটা দেখো আমি ফুল টেবিল করে আনছি। যে এখানে চেঞ্জেস অ্যাকর্ডিং টু টেন্স, তোমার ওই স্পিচের ভিতর, এই যে স্পিচের ভিতর কোন টেন্স আছে সেই টেন্সের উপর ভিত্তি করে কিভাবে চেঞ্জটা হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। এখানে আগেই বলে রাখি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে, এই দুইটা যা আছে তাই থাকে। সো এখানে দেখো ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্টের যে ফরম্যাটে আছে ঠিক সেম ফরম্যাটের পাস্টেরটা বসে যাবে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করতে যাবা। প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের 4টা গেল, এখন পাস্টের 4টে আছে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লাস্টে যে দুইটা বললাম এই দুইটার হচ্ছে কোনো পরিবর্তন হয় না, আমি আগেই বলে দিচ্ছি। বাকি তাহলে কি পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস এই দুটো থাকলে কি হবে, পাস্ট ইনডেফিনিট যখন থাকবে রিপোর্টিং স্পিচের ভিতর সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যখন থাকবে পাস্ট কন্টিনিউয়াস এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণগুলো যদি আমরা দেখি, একটা নর্মাল সেন্টেন্স আমি নিলাম যে হি সেড আই গো দেয়ার। দেখো প্রত্যেকটা ভিতরে হি সেড হি সেড হি সেড হি সেড প্রত্যেকটা হি সেড দেওয়া, সেড পাস্ট ফর্ম সেড দেওয়া, জাস্ট ফর দিস রিজন এখানে পরিবর্তনটা হয়েছে। যদি এইখানে বলা থাকতো হি সেজ আই গো দেয়ার, হি সেজ আই গো দেয়ার, তাহলে এইখানে হি সেজ থাকার কারণে এখানে হয়তো হি সেজ দ্যাট হি জাস্ট পার্সনটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আই বলতে সে নিজেকেই বুঝাচ্ছে। সো এখানে বুঝবে হি গো ছিল গোজি বুঝবে, প্রেজেন্ট ইনডেফিনিট ছিল প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে হি গোজ দেয়ার। ওকে, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাই দিলাম। কিন্তু যেহেতু সেড বলো তাই টেন্স চেঞ্জ হবে, প্রেজেন্ট ইনডেফিনিট আছে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে হি সেড দেন আই গো দেয়ার, আই এর জায়গায় হি হবে, গোটা হয়ে যাবে ওয়েন্ট। যদি বলতো আই অ্যাম গোয়িং দেয়ার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, আই অ্যাম গোয়িং দেয়ার থেকে হয়ে যাবে আই ওয়াজ গোয়িং দেয়ার। আমি তোমাদেরকে যখন রাইট ফর্ম অফ ভার্বস পড়াইছি, রাইট ফর্ম অফ ভার্বস পড়ানোর আগে আমি কিন্তু 2টা স্লাইড এক্সট্রা টেন্সের জন্য নিয়ে আসছি, যেন তোমরা ফরম্যাট গুলা আবার রিভাইজ হয়ে যায়, ফরম্যাট গুলো তোমাদের আবার মনে হয়ে যায়। কেন আনছিলাম, কারণ টেন্সটা তোমার পদে পদে লাগবে। তুমি যদি টেন্সে দুর্বল হও, তুমি এখনকার এইচএসসি গ্রেডের গ্রামারে পদে পদে আটকাবা। টেন্সের উপর অনেক কিছু নির্ভর করে, টেন্স হচ্ছে ফাউন্ডেশন। ওকে, সো আমি এই জন্য টেন্সটা তোমরা জানার সাথে আরেকবার রিক্যাপ করছিলাম। রাইট ফর্ম অফ ভার্বস এর শুরুর দিকে টেন্সের অংশটা আছে, যদি কারো স্টিল টেন্স বুঝতে প্রবলেম হয় ওই অংশটা দেখে নিবা, ওখানে ডিটেইলসে বলা আছে। হি সেড আই অ্যাম গোয়িং দেয়ার, আই অ্যাম গোয়িং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হবে পাস্ট ইনডেফিনিট ওয়াজ দেয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, হি ওয়াজ গোয়িং দেয়ার, হি ওয়াজ গোয়িং দেয়ার। তারপর দেখো হি সেড আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, আই হ্যাভ কখন হচ্ছে হ্যাভ যখন প্রেজেন্ট পারফেক্ট থাকে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট আছে আমি ইনডাইরেক্ট পাস্ট পারফেক্ট করে দিব, পারফেক্ট আছে পারফেক্ট থাকবে প্রেজেন্টের জায়গায় পাস্ট, কন্টিনিউয়াস ছিল তাই থাকবে প্রেজেন্টের জায়গায় পাস্ট, ইনডেফিনিট ছিল তাই থাকবে প্রেজেন্টের জায়গায় পাস্ট। ওকে, সো এটা হবে হ্যাড গন দেয়ার। এরপর দেখো হ্যাড বিন গোয়িং দেয়ার, হ্যাভ বিন গোয়িং কন্টিনিউয়াস, হি হ্যাড বিন গোয়িং দেয়ার।
প্রেজেন্টের 4টা শেষ। এবার আসি পাস্টে। পাস্টের ক্ষেত্রে দেখ, যখন বলছে আই ওয়েন্ট দেয়ার, পাস্ট has, he had gone there, had plus v3, he had gone there, হয়ে গেছে। he said that I was going there, I was going there, I was going there, এটা কি? এটা হচ্ছে আমাদের past continuous tense, past continuous tense, was were plus verb plus ing, এটা হচ্ছে আমাদের past continuous। এটাকে যখন আমি ইনডাইরেক্ট করব তখন এটা হবে past perfect continuous, past perfect continuous, he had been going there, he had been going there। যদি এইখানে ভিতরে থাকতো যে আই হ্যাড গন দেয়ার, এটা নর্মালি যা ছিল তাই বসতো, আই হ্যাড গন দেয়ার বসতো, হি হ্যাড গন দেয়ার হইতো। আই হ্যাড বিন গোয়িং দেয়ার যদি বলতো তাহলে এটা হয়তো হি হ্যাড বিন গোয়িং দেয়ার, যা ছিল তাই থাকতো অ্যাজ ইট ইজ, যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার ভিতর থাকতো। সো আশা করি বেসিকটা সবার ক্লিয়ার, আশা করি অ্যাকর্ডিং টু টেন্স যেটা ছিল এটা হচ্ছে সবার ক্লিয়ার। এখন এখানে একটু বিষয় আছে, বিষয়টা কি? চেঞ্জেস অ্যাকর্ডিং টু মোডাল ভার্বস। মোডাল ভার্বস হচ্ছে মানে মোডাল ভার্বস হচ্ছে অক্সিলারি ভার্ব যে আমরা পড়ি, অক্সিলারি ভার্বেরই একটা মানে কি বলা যায়, অক্সিলারি ভার্বেরই একটা প্রকারভেদ। এখানে যা যা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছেন না, এই সবগুলো হচ্ছে আমাদের কি বলে, এই সবগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, এই সবগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। এর বাইরেও আরো আছে, বাট তুমি আপাতত এই কয়টা জেনে রাখা। মোডাল অক্সিলারি নিয়ে তোমাদের কোন একটা স্পেশাল ইউজার ক্লাসে মানে মোডাল অক্সিলারি নিয়ে কিছু কথা বলা হয়েছিল, যদি আমি ভুল না বলে থাকি। সো মোডাল ভার্বের অনুযায়ী চেঞ্জটা কি হবে? এই যে আমি এখানে দেখাইলাম না যে ভার্বের টেন্স অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এইখানেও দেখা যাবে একটু চেঞ্জ হবে যখন তোমার ডিরেক্ট স্পিচে উইল থাকবে বা উড থাকবে বা শ্যাল থাকবে, সেটা চেঞ্জ হয়ে উড হয়ে যাবে। শুড থাকলে শুডই থাকবে, শুড থাকলে শুডই থাকবে, বাট যদি শ্যাল উইল বা উড থাকে সেটা চেঞ্জ হয়ে উড হয়ে যাবে। ক্যান কুড যদি থাকে সেটা চেঞ্জ হয়ে কুড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, কুড থাকলে কুডই থাকবে। মে মাইট যখন আসবে তখন দুইটার ক্ষেত্রেই মাইট বসবে। আর হ্যাভ টু মাস্ট এই দুইটার ক্ষেত্রে বসবে হ্যাড টু। হ্যাভ টু থাকলে সেটা পাস্ট হয়ে যাবে হ্যাড টু, যদি মাস্ট থাকে সেটা পাস্ট হয়ে যাবে হ্যাড টু। যেমন আমি যদি বলি হি সেড I must do it, এটাকে ইনডাইরেক্ট করলে হবে he said that he must এর জায়গায় বসবে had to, he had to do it, he had to do it। আশা করি ক্লিয়ার। মাস্ট এর জায়গায় had to বসছে, he had to do it। এখন দেখো চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য পারসন, চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য পারসন, চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য পারসন। আমি প্রথমে টেন্স অনুযায়ী কি চেঞ্জ হয় সেটা দেখলাম, মোডাল ভার্ব অনুযায়ী কি চেঞ্জ হয় ডিরেক্ট টু ইনডিরেক্ট সেটা দেখলাম। এবার হচ্ছে পারসন অনুযায়ী কি চেঞ্জটা হয়, বেসিক গুলো আমি একে একে যাচ্ছি, ঠিক আছে? এবার পারসন অনুযায়ী কি চেঞ্জ হবে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন মানে যদি আই বা উই থাকে সেটা সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা এইখানে, এই যে তোমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কোন পারসন, যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচে বাইরে ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট আছে ইনভার্টেড কমার ভিতরের সাবজেক্টটাও সেই সাবজেক্টেই কনভার্ট হয়ে যাবে। ভিতরে আই আছে তাহলে এই আই থাকলে ভিতর বাইরে যাই থাকবে সেটাই হয়ে যাবে। বাইরে যদি হি থাকে আই হয়ে যাবে হি, বাইরে যদি সি থাকে আই হয়ে যাবে সি, ঠিক আছে? বাইরে যদি ইউ থাকে আই হয়ে যাবে ইউ, আর যদি এখানে উই থাকতো তাহলে বাইরে দে থাকতো তাহলে উই এর জায়গা হয়তো দে, ঠিক আছে? রিপোর্টেড স্পিচে যদি এমন হয় সেকেন্ড পারসন আছে তাহলে সেটা হবে সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন। প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন। তো এই দুইটা জিনিসটা কি? আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। এই জিনিসটাকে আমি একটু লিখে দেয়। প্রথমে বললাম যে he said to me I did this, he to me you did this। আবার নিচে আমি বললাম he said to me he did this। এখানে দেখো তিনটা
এবং তিনটা সেন্টেন্সে তিনটা পার্সন। ঠিক আছে, এই জিনিসটা লিখে রাখতে পারো যদি তোমাদের পার্সন নিয়ে সমস্যা হয়ে থাকে। এখানে রিপোর্টিং, এই যে পার্টটা, এই কমা পর্যন্ত পার্টটা হচ্ছে রিপোর্টিং, কমা পর্যন্ত পার্টটা হচ্ছে রিপোর্টিং। আমি একটু ভেঙে ভেঙে বুঝাইতেছি। রিপোর্টিং আর ইনভার্টেড কমার ভিতরের অংশ এটা হচ্ছে রিপোর্টেড। যখন এখানে ফার্স্ট পার্সন থাকবে তখন এখানকার সাবজেক্ট অনুযায়ী যা ছিল তা বসবে। ঠিক আছে, সাবজেক্টটা যা ছিল এখানে সেটাই বসবে। ওকে, এখন এই দেখো রিপোর্টিং যে স্পিচ, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে মি, অবজেক্ট হচ্ছে আমি আর সাবজেক্ট হচ্ছে সে। অবজেক্ট হচ্ছে আমি, সাবজেক্ট হচ্ছে সে, কারণ সে আমাকে বলতেছে, হি ইজ সেইং টু মি বা হি সেড টু মি। ঠিক আছে, হি সেড টু মি। এখন যখন আমি বলছি ফার্স্ট পার্সন, তখন ফার্স্ট পার্সন যখন এটা ভিতর থাকবে তখন রিপোর্টিং যে স্পিচটা সেটা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বলবে, সাবজেক্ট অনুযায়ী পার্সনটা বলবে। যেমন এটা হবে হি সেড টু মি দ্যাট, আই বসছে তো আই এর জায়গায় হি বসবে, হি ডিড তো এটা পাস্ট ইনডেফিনিট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হি হ্যাড ডান। আর এটা আমি লাস্টে দেখাবো, দিস এর জায়গায় দ্যাট হয়ে যাবে, হি হ্যাড ডান দ্যাট, হি হ্যাড ডান দ্যাট। এখানে পরের অংশটা বাদ দেখো, ডি এর জায়গায় তো হ্যাড ডান বসছে, এটা ঠিক আছে, কিন্তু আই এর জায়গায় হি বসছে। যদি এখানে ইউ থাকতো কি হইতো? ইউ থাকলে এই পুরো সেন্টেন্সটাই বা এই যে রিপোর্টিং এখানে সাবজেক্ট অনুযায়ী না বসে অবজেক্ট অনুযায়ী বসতো। সে ইউ বলতে কাকে বুঝাইতেছে? আমাকে বুঝাইতেছে। সো এখানে অবজেক্ট যে, সে অবজেক্টটাকে সে মিন করতেছে, এখানে ইউ বলতে সে অবজেক্টটাকে মিন করতেছে, আর এখানে আই বলতে সে নিজেকে মিন করতেছে। সো এখানে এটা হবে হি সেড টু মি দ্যাট, হি সেড টু মি দ্যাট I had done this. I had done this. Had done this না had done that. I had done that. Had done that সবখানেই সেম থাকবে, বাট ইউজটা দেখো কোথায় কোন ইউজ হচ্ছে। এখানে এই পার্সন আসবে। এখানে যদি মি থাকায় হার হইতো তাহলে এখানে বলতো she did that। যদি এখানে হিম হইতো তাহলে হইতো he had done that। যদি এখানে ইউ হইতো হি সেড টু ইউ তাইলে হইতো দ্যাট ইউ হ্যাড ডান দ্যাট। ওকে, আর এখানে দেখো হি আছে। যদি এরকম থার্ড পার্সন থাকে তাহলে যা আছে তাই বসবে, এটা হচ্ছে যা আছে তাই বসবে, হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান দ্যাট, হি হ্যাড ডান দ্যাট। আশা করি তোমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এই তিনটার কনফিউশন ক্লিয়ার। ওকে, তো তোমরা আমাকে বলো এই তিনটার কনফিউশন তোমাদের ক্লিয়ার কিনা, এই তিনটার কনফিউশন ক্লিয়ার কিনা, তোমরা এই তিনটা বুঝছো কিনা বলো। এই তিনটা বুঝা গেছে? ঠিক আছে, তোমরা আমাকে জানো এই জিনিস বুঝছো কিনা। তোমরা এই জিনিসটা লিখে রাখতে পারো, যদি মনে কর যে না আমি স্ক্রিনশট নিয়ে রাখবো, আমি সরে গেলাম, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এই জিনিসটা বুঝার সুবিধার জন্য হেল্পফুল। এই জিনিসটা আমি লিখে আনি না, তোমাদের নতুন করে লিখে দিলাম। এই লেখাটা কিন্তু সেভ থাকবে না স্লাইডে, কারণ এটা টেম্পোরারি ব্ল্যাক স্ক্রিন। ওকে, আচ্ছা আসো আমরা সামনে যাই। ঠিক আছে, ক্লিয়ার। এই বেসিক জিনিসগুলো থেকে তোমার বারবার কোশ্চেন আসে, এই বেসিক জিনিসগুলোই হচ্ছে তোমার মানে তোমার পরীক্ষায় বারবার খেয়াল রাখতে হবে, কারণ মানুষ সহজ জিনিস ভুল করার কারণে চান্স মিস করে, এ প্লাস মিস করে। তাই আমি বলবো সহজ জিনিস ভুল করা যাবে না, কঠিন জিনিস ভুল করলে সবাই ম্যাক্সিমাম ভুল করে, ওইটার কারণে র্যাঙ্ক পিছায়, চান্স মিস হয় না বা এ প্লাস মিস হয় না। একটু মার্ক তোমার 90 আপ পাইলে তুমি 80 আপ পাবা, ঠিক আছে, বাট অত তোমার এ প্লাস মিস বা চান্স মিস এরকম যে জিনিসগুলো হয় সেটা হয় সহজ জিনিস ভুল করার কারণে। ঠিক আছে, যখন তোমরা অ্যাডমিশন ফেজে যাবা তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। উই দ্বারা যখন মানব জাতি বুঝায় যে উই অল আর ওয়ান, উই আর মর্টাল, আমাদের মানব জাতিকে বুঝাইছে, তখন পার্সনে কোনো পরিবর্তন হবে, তখন উই থাকবে। ঠিক আছে, এটা উই থাকবে। গেল, এবার আসি চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্টেন্স। টেন্সের ব্যাপার স্যাপার শেষ। এতক্ষণ আমি যে টেন্স পার্সন যা দেখালাম এগুলো ছিল সব অ্যাসার্টিভ, সব আমরা অ্যাসার্টিভের গণ্ডির ভিতর কথাবার্তা বলছি। এখন যদি আমি অ্যাসার্টিভ থেকে বাইরে আসি, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, কোনটার ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করব সেটা আমরা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যেটা বললাম, কমা উঠে গিয়ে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন বসে, যেমন হি সেড, এখানে হচ্ছে আই গো দেয়ার, ওই যে হি সেড আই গো দেয়ার, ওই আগের ইয়ার্ডে ওটা অ্যাসার্টিভ ছিল। সো হি সেড দ্যাট, আই যেহেতু এখানে ফার্স্ট পার্সন,
আই বলতে সে নিজেকে বোঝাচ্ছে, সাবজেক্ট অনুযায়ী বসবে হি, গোটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, হি ওয়েন্ট দেয়ার, গেল অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে দুইটা কেস হবে, হয় ইন্টারোগেটিভ যে তোমাকে সেটা জিজ্ঞেস করা হবে বা যে কোশ্চেনটা থাকবে সেটার ভিতর ইদার WH ওয়ার্ড থাকবে অথবা WH ওয়ার্ড থাকবে না। WH ওয়ার্ড যদি থাকে যেটা আছে সেটাই বসবে, জাস্ট ভিতরের টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, টেন্স চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে যেমন আমি টেন্স এবং পার্সন চেঞ্জ বলেছি, ওই পার্সন টেন্স চেঞ্জ হয়ে যাবে, ভার্বটা হয়তো সাবজেক্টের আগে ছিল, ভার্বটা পরে এসে পড়বে। যেমন হোয়াট আর ইউ ডুইং, তো এটা হয়ে যাবে হোয়াট হি ওয়াজ ডুইং, হোয়াট ওয়াজ হি ডুইং হবে না, এটা হবে হোয়াট হি ওয়াজ ডুইং, কারণ আর যেহেতু প্রেজেন্ট, পাস্ট করলে ওয়াজ হবে, ওয়াজ হি হবে, সো ওয়াজ হি কে আমি লিখবো হি ওয়াজ, হোয়াট হি ওয়াজ ডুইং, হোয়াট ছিল হোয়াটই থাকবে। ওকে, ওই WH ওয়ার্ড থাকলে যেটা ছিল সেটাই বসবে। বাট যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা ওয়েদার বসবে। যেমন হি সেড টু মি আর ইউ গোয়িং দেয়ার, এখানে কিন্তু WH ওয়ার্ড নাই, সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি সেখানে যাবা, অ্যান্সারটা কি ইয়েস অর নো দিয়ে আসবে না। সো এরকম ক্ষেত্রে এটার হবে হি সেড টু মি জায়গায় এটা চেঞ্জ হয়ে যাবে, হবে হি আস্কড মি। এই জিনিসটা একটু খেয়াল রাখো, এটা হয়ে যাবে হি আস্কড মি, হি আস্কড মি ইফ, হি আস্কড মি ইফ বা হি আস্কড মি ওয়েদার। ওয়েদার মানে আমি যাব কি না, এই যাব কি না, এই কি না অর্থে ওয়েদার বসে। এই ওয়েদার কিন্তু আমাদের আবহাওয়া ওয়েদার না, যে ঝড় বৃষ্টির আবহাওয়া, ওই ওয়েদার না। ইফ আই ওয়াজ, কারণ এখানে দেখো আর ইউ, এই যে সেকেন্ড পারসন ইউজটা কোথায় ম্যাক্সিমাম হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর ইউ, এখানে ইউ বসছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সো ইউ বলতেছে কাকে বোঝাচ্ছে? রিপোর্টিং যে অংশটা সেটার অবজেক্টকে, তাকে বোঝাচ্ছে। অবজেক্ট হিসেবে কে আছে? অবজেক্ট হিসেবে আমি আছে, অবজেক্ট আমি, সো আমাকে বুঝাবে, সো অবজেক্ট হিসেবে আমাকে বুঝাবে, ইউ হচ্ছে আমাকে বুঝাইতেছে, ইউ হচ্ছে মি কে বুঝাইতেছে। সো এখানে ইউটা চেঞ্জ হয়ে যাবে আই, ইউটা চেঞ্জ হয়ে যাবে আই, কারণ আমাকে বুঝাচ্ছে, আই হয়ে যাবে। ইফ বসবে হি আস্কড মি, ইফ ইউ এর জায়গা আই, আর দেওয়া, আর ইউ গোয়িং দেয়ার মানে কি? আর ইউ গোয়িং দেয়ারটা কোন টেন্সে আছে? আর ইউ গোয়িং, আর অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যামিজার প্রেজেন্টে বসে, ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমি ওই যে টেন্স অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবো। ঠিক আছে, সব টেন্সের ক্ষেত্রে, সব সেন্টেন্সের ক্ষেত্রে টেন্স অনুযায়ী ইউনিভার্সাল এই জিনিসটা ট্রু। আর গোয়িং আছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবা। ওয়াজ গোয়িং, দেয়ার ছিল দেয়ারই থাকবে। ধাপে 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 আমি নারেশন গুলো সলভ করতেছি। তোমার ইংলিশে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না, ইংলিশে লেখা অনুপাতে টাইম হিউজ দেওয়া, ঠান্ডা মাথায় নারেশন আস্তে ধীরে সলভ করবা। নারেশনে কিন্তু কম মার্ক দেয়, নারেশনে ভালো মার্ক আছে এবং নারেশনে ফুল মার্ক তোলা পসিবল যদি তুমি একটু ঠান্ডা মাথায় বিচার করো। একটা দুইটা নারেশন হয়তো ভুল করবা, তোমার 7 হতে দিবে 6, 5 হতে দিবে 4, এর চেয়ে বেশি 1 মার্কে বেশি কমানোর জায়গা তোমার থাকবে না। নারেশনে ফুল মার্ক তোলা ইজিলি পসিবল। জাস্ট এই কয়েকটা জিনিস খেয়াল রাখবা, ধাপে ধাপে আস্তে ধীরে আগাবা। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ, অপটেটিভে আসো। অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বা আশীর্বাদমূলক, মানে কার জন্য দোয়া যখন করা হয় সেই দোয়াটাকে আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেলি। এইখানে হবে এই জিনিসটা পুরো একটা ফরম্যাটে বসবে, যে রিপোর্টিং ভার্ব, যেটা এই রিপোর্টিং ভার্বটা পুরো পরিবর্তন হয়ে একটা স্ট্রাকচার বসবে, সেটা হচ্ছে উইশ বা প্রে, দ্যাট সাবজেক্ট মে বা মাইট দিয়ে হচ্ছে বাকি অংশ যা ছিল তাই বসবে, এবং বাকি অংশ যা ছিল তাই বসবে। এর অর্থ বলতে হুবহু সেন্টেন্সের বাকি অংশ বলতে যা ছিল তাই বসবে এমন না, সেন্টেন্সের বাকি অংশ বসবে। এখন বাকি অংশ কিন্তু সাধারণ নিয়মে চেঞ্জ হবে, সাধারণ নিয়মে চেঞ্জ হবে। যেমন হি সেড মে আল্লাহ হেল্প ইউ, এই যে আল্লাহ, এখানে কিন্তু আল্লাহ ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে বসছে, আর মে হচ্ছে দোয়ার জন্য, যে মে আল্লাহ হেল্প ইউ। শুধু আমি যদি বলতাম আল্লাহ হেল্প ইউ, এটা হইতো যে আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমি মে দিয়ে এটা একটা যখন বলতেছি যে আল্লাহ তোমাকে সাহায্য করুন, দোয়া করি আল্লাহ তোমার সহায় হন, এই যে মে বলতে এই দোয়া চাওয়াটা বোঝানো হয়েছে। সো এই জায়গাটা কি হবে? হি উইশড দ্যাট, হি উইশড দ্যাট বসবে, হি উইশড দ্যাট। তারপর সরাসরি সাবজেক্ট বসে দিব, মে না বসে আমরা সাবজেক্ট বসে দিব। সেখানে সাবজেক্ট হিসেবে আল্লাহর কথা বলা হচ্ছে, যে মে আল্লাহ হেল্প ইউ, সেখানে বসবে আল্লাহ ওয়ার্ডটা বসবে, তারপর মে এর জায়গায় মাইট বসবে। এখানে মে থাকুক বা যাই থাকুক, এই রকম অপটেটিভের ক্ষেত্রে মে বা মাইট টেন্স অনুযায়ী মে বা মাইট যে কোনো একটা বসবে। আর হেল্পের জায়গায় হেল্পড হবে, এখানে হেল্পের জায়গায় হেল্পড হবে, এখানে হেল্পের জায়গায় হেল্পড হবে, হেল্পের জায়গায় হেল্পড হবে। হি উইশ দ্যাট আল্লাহ মাইট হেল্পড মি, সো এখানে সে আমাকে বলছে, হি সেড টু মি হবে, বাট এখানে হি সেড টু মিটা আমি লিখিনি, তো এখানে আল্লাহ মাইট হেল্পড মি, মিটা কেন আসে যুক্তিযুক্ত ভাবে বলতে পারতেছি না, বাট এখানে হি সেড টু মি হবে, কারণ সে আমাকে বলছে মে আল্লাহ হেল্প ইউ। ওকে, যদি এখানে বলতে হি সেড টু হিম, তাহলে হয়তো আল্লাহ মাইট হেল্পড হিম। আমাদের অপটেটিভ সেন্টেন্সও ক্লিয়ার, আমরা বুঝলাম যে আচ্ছা স্ট্রাকচারটা কি। মোটামুটি অপটেটিভ থেকে খুব একটা বেশি আসবে না, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ এই দিকে সবচেয়ে বেশি আসবে।
আর কিছু কিছু ক্ষেত্রে তোমাকে এক্সক্লামেটরি দিয়ে দিবে। এক্সক্লামেটরিতে কি হবে, এক্সক্লামেটরি দুই টাইপের হয়। একটা হচ্ছে তোমাকে যদি ভিতরে ইন্টারজেকশন টাইপের কিছু দেওয়া থাকে, একটা যদি হচ্ছে ভিতরে ইন্টারজেকশন টাইপের কিছু দেওয়া থাকে সেরকম একটা, আরেকটা হচ্ছে জাস্ট একটা নর্মাল কথাই এক্সক্লামেটরি সেন্টেন্সে বলা। আমাদের নর্মাল বাক্যগুলো এক্সক্লামেটরিতে বলা। নর্মাল বাক্য বলার ক্ষেত্রে যেটা হবে হাউ বা হোয়াট কোনটা আছে সেটা ভিত্তিতে বলবে। যদি বলে হাউ বিগ দ্য বার্ড ইজ, হাউ বিগ দ্য বার্ড, পাখিটা কত বড়, তখন এই জিনিসটা সবাইকে বলতেছে যে কত বড় একটা পাখি। অনেক সময় থাকে মানে নর্মাল আমরা পাখি কটক দেখি, টুনটুনি পাখি, দোয়েল পাখি, চড়ুই পাখি, কাক দেখি বড় 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 কাক, বাজ বা ইগল দেখি কটটুক হয়, আধা কেজি 1 কেজি। তুমি আফ্রিকায় দেখবা কন্ডর একটা বার্ড আছে, ভালচার, আফ্রিকান ভালচার আছে, একটা পাখি 8 থেকে 10 কেজি, 12 কেজি, 15 কেজি। সো ওই রকম পাখি যখন কেউ ফার্স্ট টাইম দেখবে সে সবাই অবাক হবে যে হাউ বিগ দ্য বার্ড ইজ, এত বড় পাখি কেমনে কি। তো এই যে সে বলতেছে হাউ বিগ দ্য বার্ড ইজ। ওকে, চ্যানেল লিখে সার্চ দিতে পারো, কন্ডর লিখে সার্চ দিলেই পাবা, CONDOR, কন্ডর। পাখিটা বেশ বড়, শকুনের মতো একটা পাখি, তোমার মৃত, খুব সময় মৃত ভোজি। সুন্দর আছে পাখিটা, বেশ বড় একটা পাখি, অনেকই বড়। সো হি সেড দ্যাট ইট ওয়াজ, এখানে কিন্তু ইটটা বসবে, ঠিক আছে, এইরকম ক্ষেত্রে ইট বসবে এবং ইটের পর ইট ওয়াজ, যেহেতু ইজ ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে, এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। ইট ওয়াজ এ, ইট ওয়াজ এ, যেহেতু বিগ বার্ড বোঝানো হয়েছে, ইট ওয়াজ এ very big bird. How big the bird is, how it was a very big bird, but he said that the bird was very big, the bird was very big. কেউ যদি লেখে the bird was very big সেটাও হবে, কেউ যদি লেখে it was a very big bird সেটাও হবে। এই রকম ক্ষেত্রে দুইটাই কারেক্ট, কারণ ঠিক আছে। It was a very big bird, যে পাখিটা এটা অনেক বড় একটা পাখি ছিল বা পাখিটা অনেক বড় ছিল। The bird was very big, হাউ থাকলে ভেরি বসে, ঠিক আছে, হাউ থাকলে ভেরি বসে, আর হোয়াট থাকলে গ্রেট বসে। যেমন ধরো আমি যদি বলি he said what a fool, সে বলল হায় রে কি বোকা। তো এইরকম ক্ষেত্রে কি হবে, এরকম ক্ষেত্রে কি হবে, he said what a fool, এটাকে যখন আমি চেঞ্জ করব তখন এটা হবে he said that, এখানে কিন্তু said হবে, এখানে কিন্তু এক্সক্লেইমড হবে না, এখানে said হবে। he said that he was a যেহেতু what a fool বলতে কি তুমি কত একটা ফুল, তুমি কত বা সে কি বোকা, এটা কিন্তু প্রেজেন্টে বলতেছে। what a fool বলতে কিন্তু প্রেজেন্টে বলছে, what a fool, বা আমি আরেকটু এটাকে বললাম what a fool he is, what a fool he is, তখন এটা কি হবে, he is, যেহেতু এটা ইজটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে, ইজটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে। he was a, what এর কারণে এখানে বসবে গ্রেট, he was a great fool, he was a great fool, সে বললো যে সে অনেক বোকা, সে অনেক বড় একটা বোকা ছিল, অনেক বড় একটা বোকা ছিল। হোয়াট এর জায়গায় গ্রেট বসবে, হাউ এর জায়গায় ভেরি বসবে। সো এই একটা জিনিস জাস্ট একটু খেয়াল রাখবা, হোয়াট আ ফুল হি ইজ, এটা আগে চলে আসবে, হি ওয়াজ এ, হোয়াট এর জায়গায় গ্রেট, গ্রেট ফুল। তুমি যেহেতু এইখানে অলরেডি মানে তার বিষয়টাকে তুমি একটা পরিমাণ দিয়ে গ্রেট বা ভেরি দিয়ে বুঝাচ্ছ, এখানে এক্সক্লেইমড লেখার দরকার নেই, সেড লিখলেই হবে। আর হাউ থাকলে কি হয় দেখাই দিলাম। এখন যদি তোমার হুররা, অ্যালাস, ব্রাভো এরকম অপশন বা এরকম ইয়াগুলো থাকে, ইন্টারজেকশন গুলো থাকে, কি হবে, ওই সব জায়গাগুলো বোঝানোর জন্য তুমি লিখবা এক্সক্লেইমড উইথ জয় বা এক্সক্লেইমড উইথ সরো বা এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। যখন আমরা ওয়াও বা মার্ভেলাস বলি তখন এই জিনিসটা হবে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। এখানে দেখো বলছে হুররা উই ওন, সো এখানে কি হবে, হি এক্সক্লেইমড উইথ জয়, সে খুশিতে বলছে যে হুররা উই ওন, আমরা জিতেছি, আমরা বলতে কি তারা জিতেছে, দ্যাট দে ওন, দ্যাট দে ওন, ঠিক আছে, দ্যাট দে ওন। সো টেন্স সেন্টেন্স অনুযায়ী ন্যারেশনের এইভাবে চেঞ্জটা হয়। ওকে, ন্যারেশন অনুযায়ী সেন্টেন্সের এইভাবে চেঞ্জটা হয়। তো এই গেল হচ্ছে আমাদের সব রকম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, 4টা সেন্টেন্স আমরা পড়ে ফেলছি। একটা সেন্টেন্স বাকি, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা আলাদাভাবে রাখছি কেন, ইম্পারেটিভ সেন্টেন্সটার ভিতর আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ অনেক কিছু আছে, এক একটা অনুযায়ী এক এক ভাবে চেঞ্জ হয় এবং ইম্পারেটিভ অনুযায়ী দেখা যায় তোমার মানে কি বলছে ভ্যারিয়েশন বেশি হয়। সো ইম্পারেটিভটা আলাদাভাবে আমরা দেখবো। টোটাল এই 5টা রুলস দেখলে আমাদের ইম্পারেটিভটাও হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটি যদি আদেশ, অনুরোধ, উপদেশ যেটা বুঝাবে সে অনুযায়ী, আদেশ বুঝাইলে অর্ডার, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস, সেটা বসবে। যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে, এই একটা ক্ষেত্রে যা ছিল তাই থাকবে, এই একটা ক্ষেত্রে টেন্স চেঞ্জ হবে না, কারণ এখানে টু বসতেছে।
রিকোয়েস্টেড টু, অর্ডার টু, অ্যাডভাইস টু, তো টু এর পর যেহেতু একটা ভার্ব আসবে এটা অটোমেটিক্যালি ইনফিনিটিভ ফর্মে চলে যাবে। সো দ্যাটস ওয়াই এই একটা ক্ষেত্রে ভার্বের চেঞ্জটা হবে না, টেন্স পরিবর্তন হবে না। হি সেড টু মি প্লিজ গিভ মি দ্যাট, হি সেড টু মি প্লিজ গিভ মি দ্যাট, সে আমাকে কি বলছে, তুমি প্লিজ, ও দয়া করে বা অনুগ্রহ করে কাইন্ডলি এটা আমাকে দাও, রিকোয়েস্ট করে বলতেছে। সেটা কি হবে, হি রিকোয়েস্টেড মি, হি নট সেড, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম দ্যাট, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম দ্যাট, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম দ্যাট। এখানে মি এর জায়গায় হিম কেন বসলো, এই যে মি ফার্স্ট পারসন, সো রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট তার অনুযায়ী বলবে, সো মি বলতে এখানে তাকে বোঝাচ্ছে, সে নিজেই নিজেকে বলতেছে, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম দ্যাট। টু এর পর কিন্তু গিভ হবে না, টু এর পর গিভ হবে, ওকে, টু এর পর গিভ হবে, এই গেল একটা। এখন নর্মাল তো এটা হচ্ছে আদেশ অনুরোধ উপদেশ যাই বোঝাবে, ঠিক আছে, কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে নেগেটিভ থাকে, যে ডোন্ট ডু দিস, ডোন্ট গো দেয়ার, নেভার টেল আ লাই, যদি এরকম থাকে নেগেটিভ বসে বা নেভার হয়, তখন কি হবে, রিপোর্টিং ভার্ব প্লাস নট টু হবে, রিপোর্টিং ভার্ব প্লাস নট টু হবে। রিপোর্টিং ভার্ব যাই আছে, এই যে পুরো জিনিসটা যেভাবে ছিল সেভাবেই বসবে, জাস্ট হি রিকোয়েস্টেড মি এর পর টু বসছে, এখানে হি বসবে হি রিকোয়েস্টেড মি নট টু গিভ হিম দ্যাট, জাস্ট টু এর জায়গায় নট টু বসবে, এছাড়া কোনো চেঞ্জ হবে না, জাস্ট টু এর জায়গায় নট টু। হি সেড টু মি ডোন্ট ওপেন ইট, he said, he told me not to open it, he said to me not to open it, not to, okay, ইজি জিনিস কিন্তু কঠিন কিছু না। এখন দেখো কাউকে যদি সম্বোধন করা হয়, কিছু এক্সট্রা কেসগুলো, কিছু এক্সটার্নাল কেসগুলো যেগুলো তোমার বারবার, মানে তুমি যখন পড়তে যাবে, তুমি যখন প্যাসেজ সলভ করতে যাবে বারবার আসবে, কাউকে সম্বোধন করা হলে অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ সম্বোধন। তুমি ধরো কাউকে বললা হি সেড গাইজ কাম হিয়ার, হি সেড গাইজ কাম হিয়ার, সেখানে কি হবে, যদি এখানে বলতাম হি সেড টু দেম, হি সেড টু দেম, তো এইখানে দেখো হি সেড টু দেম, তো এখানে হয়তো অ্যাড্রেসিং দেম অ্যাজ গাইজ, তো সে সেখানে তাদেরকেই বলতেছে গাইজ, তো এটা হবে অ্যাড্রেসিং দেম অ্যাজ গাইজ, তাদেরকে গাইজ বলে সম্বোধন করে, তাদেরকে গাইজ বলে সম্বোধন করে সে আসতে বলতেছে। তো এরকম ক্ষেত্রে কি হবে, যখন কাউকে সম্বোধন করা হবে প্রথমে বসবে অ্যাড্রেসিং, তারপর যদি টু দেম দিয়ে এখানে অবজেক্ট লেখা থাকে তাহলে তুমি অবজেক্টটা লিখবা, তারপর লিখবা অ্যাজ, অ্যাড্রেসিং দেম অ্যাজ, তারপর সম্বোধন। আর যদি এরকম কোনো অবজেক্ট না থাকে, যে হি সেড টু দেম লেখা নেই, শুধু হি সেড লেখা, তাহলে আর দেম তো লেখার দরকার নেই, কারণ দেম বলতেছে না আজ বলছে, তুমি বুঝলা না, তুমি জাস্ট বলবা অ্যাড্রেসিং অ্যাজ গাইজ, অ্যাড্রেসিং অ্যাজ গাইজ, জাস্ট অবজেক্ট থাকলে বসাবা, না থাকলে বসাবা না, অ্যাড্রেসিং অ্যাজ সম্বোধনটা বসা দিবা। তারপর বাকি ইম্পারেটিভ যেভাবে হয় সেভাবে, যদি বলতাম হি সেড কাম হিয়ার, তাহলে কি হইতো, হি অর্ডার টু কামের জায়গায় গো, হিয়ারের জায়গায় দেয়া, কারণ কাম হিয়ার মানে সে বলতেছে এখানে আসো, তার হিসাবে এটা এখানে, তার হিসাবে সে বলতেছে আসতে, কিন্তু আমার হিসাবে কিন্তু এটা এখানে, আমার হিসাবে সে হচ্ছে সেখানে, সেখানে সে যেতে বলতেছে, সে বলতেছে এখানে আসো, কিন্তু আমি শুনতেছি সে সেইখানে যাইতে বলতেছে, আমার পার্সপেক্টিভে চিন্তা করো, তো কাম হয়ে যাবে গো, হিয়ার হয়ে যাবে দেয়ার। হি সেড কাম হিয়ার, এটা কি হবে, হি অর্ডার্ড টু গো দেয়ার, হি অর্ডার্ড টু গো দেয়ার, হি অর্ডার্ড টু গো দেয়ার। আর গাইজটাকে শুধু গাইজ অংশটার জন্য বসবে অ্যাড্রেসিং অ্যাজ গাইজ। ক্লিয়ার, প্রথম তিনটা জিনিস আমাদের ক্লিয়ার। এখন আর কিছু কি বাকি আছে আমাদের, হ্যাঁ আর কিছু বাকি আছে কি, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা খুব কমন বা আমাদের খুব চেনা পরিচিত একটা ফরম্যাট হচ্ছে লেট বসে, যখন আমরা কোনো কিছু সাজেশন করতে বা উপদেশ দিতে বা মানে কি বলা যায় পরামর্শ করতে, পরামর্শ তো ইম্পারেটিভ, আমরা যখন পরামর্শ দিতে যাই তখন যেটা হয় আমরা লেট ইউজ করি, ওই রকম যখন লেট ইউজ হবে তখন লেটের পর কি জিনিস থাকে, লেটটা যখন ইউজ হবে তখন দুইটা ক্ষেত্র হয়, হয় লেটের পর থাকবে আজ অথবা লেটের পর আজ থাকবে না, হয় এটার পর লেটের পর আজ থাকলে একটা রুল, না থাকলে একটা রুল। যদি লেট প্লাস আজ থাকে, লেটের পর আজ থাকে, তখন সেইটার জায়গায় বসবে প্রপোজড বা সাজেস্টেড। এই প্রপোজ কিন্তু সেই প্রপোজ না, এটা হচ্ছে যে কাউকে সাজেস্ট করা, কাউকে পরামর্শ দেওয়া, ঠিক আছে, এইটা এর বেশি কিছু না, এর বেশি কিছু ভাবারও দরকার নেই। প্রপোজ মানে হচ্ছে সাজেস্টেড, সো হি প্রপোজড টু দ্যাট বা হি সাজেস্টেড টু দ্যাট বা হি সাজেস্টেড দ্যাট উই শুড বা দে শুড, লেট আজ বলা হয়েছে তো এখানে উই বা দে বসবে, উই বা দে বসবে, ঠিক আছে, উই বা দে বসবে, উই শুড, তারপর বাকি অংশ যা আছে তাই, যা আছে তাই। ইম্পারেটিভ সেন্টেন্সে এই জায়গাটা আমি বলে দিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স চেঞ্জ হয় না, এখানে ফরম্যাটটাই এমন যে টেন্স চেঞ্জ হবে না, ফরম্যাটটাই এমন, এটা এমন না যে তোমার টেন্স চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই থাকতেছে, পাস্টই বুঝাইতেছে, কিন্তু তোমার ফরম্যাটটাই এমন যে এখানে তোমার পাস্ট ফর্ম ভার্বে বসানো লাগবে না, তোমার টেন্স অনুযায়ী এটাকে চেঞ্জ করা লাগবে না, ফরম্যাটটাই এমন। দে শুড বা উই শুড প্রথমে বসবে ওই যে হি সেড এর জায়গায় হচ্ছে প্রপোজ বা সাজেস্টেড, দ্যাট
এরপর হচ্ছে হয় উই শুড অথবা দে শুড, উই শুড অথবা দে শুড, লেট আস এর জায়গায় গেল, এই অংশটা গেল। এরপর বাকি কি অংশ, গো অন এ ট্যুর, জাস্ট লিখে দিবা গো অন এ ট্যুর, যা থাকবে তাই লিখে দিবা, গো অন এ ট্যুর, এখানে লিখে দিবা গো অন এ ট্যুর। আর যদি লেট আস, লেটের পর আজ না থাকে, অন্য কিছু থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্ব যা আছে তাই থাকবে, এবং দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট, এই অংশটা সাথে বাকি অংশ বসবে। ব্যাপারটা কি, হি সেড লেট হিম দিস, হি সেড লেট হিম ডু দিস, সে বললো তাকে এটা করতে দাও। এর অর্থ কি, হি সেড, এই যে এখানে সাজেস্টেড বা প্রপোজড ছিল না, এখানে সাজেস্টেড বা প্রপোজ কিচ্ছু আসবে না, সেড ছিল সেড থাকবে। হি সেড, রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না, সেড ছিল সেইডই থাকবে। দ্যাট থেকে শুরু হবে, দ্যাট সাবজেক্ট মাইট, এখানে হিম বলছে, সো হিম ছিল, হিম আছে তাই থাকবে। লেট দ্যাট হি মাইট, দ্যাট হি মাইট, দ্যাট হি মাইট, লেট হিম এর জায়গায় বসাই দিলাম দ্যাট হি মাইট। এই যে চেঞ্জ হইলো, এই চেঞ্জের পর বাকি ডু দিস অংশটা রয়ে গেছে, এটা হুবহু যা আছে তাই বসবে, হুবহু যা আছে তাই বসবে। সো ইম্পারেটিভ সেন্টেন্সের সবগুলো রুলস আমি রিভিউ করে দিয়েছি, এখন তোমরা আমাকে বলো এটা আবার রিভিউ করা লাগবে কিনা। আর ইম্পারেটিভ রুলস এবং আগে আমি বাকি সেন্টেন্সের রুলস গুলো বুঝাইছি, সেই রুলস গুলো তোমাদের কারো কোনো প্রবলেম বা জিজ্ঞাসা বা কনফিউশন আছে কিনা আমাকে একটু জানো। তোমরা যে বুঝতেছো জিনিসগুলো, আমি যে পড়াইতেছি বা বুঝাইতেছি, তোমাদের কাছে কি জিনিসগুলা ক্লিয়ার হচ্ছে? এখন একটু সহজ লাগতেছে ব্যাপারগুলা? কাশপিয়া স্নেহা ক্লিয়ার, কিরণ খান ভাইয়া লাস্টেরটাই দিস ছিল, ওইটাই কি দ্যাট করবো না? লাস্টেরটাই দিস ছিল, লেট হিম ডু দিস, হি মাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দ্যাট হবে, দ্যাট হবে। কিরণ খান ভালো জিনিস খেয়াল করছো। আচ্ছা, আমাদের এমডি কিরণ খান ভাই খুব ভালো একটা জিনিস খেয়াল করছেন, লেট হিম ডু দিস, এটা চেঞ্জ হবে, এই দিস এর জায়গায় দ্যাট বসবে, এই দিসটা যেহেতু আছে এটা চেঞ্জ হয়ে দ্যাট বসবে, হি হি মাইট ডু দ্যাট। বাকি অংশ, এখন বাকি অংশ যা আছে তাই বসবে, টেন্সটা যা আছে তাই বসবে, কিন্তু যদি এমন কোনো ওয়ার্ড থাকে যেটা পরিবর্তন হওয়ার মতো, সেটাকে আমার পরিবর্তন করেই বসাতে হবে, সেটাকে আমার চেঞ্জ করতেই হবে। এই চেঞ্জটা আমি একদম সবার লাস্টে নিয়ে আসছি, কারণ এই চেঞ্জ আগে দেখাইলে এত কিছু একসাথে মাথায় রাখা কষ্ট। আমি আগে জিনিসটার কোর যে জিনিস, মানে নির্যাস, যেটার উপর ভিত্তি করে আমার ন্যারেশন অ্যান্সার করতে হবে, আমি সেই জিনিসটা আগে বুঝি, তারপর আমি আস্তে আস্তে হচ্ছে আরো একটু ডিপ ডাউন বা আরো একটু ছোটখাটো টুইক গুলো বা আরো একটু ছোটখাটো ওয়ার্ডের চেঞ্জ গুলো দেখি। ওয়ার্ডের চেঞ্জ তেমন বেশি না, ওয়ার্ডের চেঞ্জ আমি কয়েকটা দেখলে মোটামুটি আমার আন্দাজ হয়ে যাবে, বাট আমি যদি রুলস ভুল করি, আমি সব ওয়ার্ড ঠিক থাকলেও তো আমার কোনো লাভ নেই, তাই না? সো আমি এই জিনিসটা লাস্টে দেখানোর জন্য নিয়ে আসছিলাম। আমাদের কিরণ খান ভাই ভালো জিনিস খেয়াল করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার। ঠিক আছে, এই যে এসে পড়ছি, এসে পড়ছি আমরা। আর এই একটা জিনিসই আছে, মোটামুটি আমাদের ন্যারেশন শেষ। আমরা যা পড়ায় ফেলছি এর মধ্যেই ন্যারেশন আসবে ইনশাল্লাহ, এর বাইরে ন্যারেশনের আর কিছু আসার উপায় নেই। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে দুই একটা জিনিস এক্সট্রা ভাবে একটু আসে, ওটা আমি যখন বোর্ড সলভ করাবো আমি বলে দিব। আর কিছু নাই, আমাদের ন্যারেশন আলহামদুলিল্লাহ শেষ। এইবার হচ্ছে ওই যে আমাদের কিরণ খান ভাই যেটা বলছিলেন, লেট হিম ডু দিস, হি মাইট ডু দ্যাট, এই যে কিছু কিছু স্পেশাল চেঞ্জেস হচ্ছে, দেয়ার আর সাম স্পেশাল চেঞ্জেস। হোয়াট আর দ্য স্পেশাল চেঞ্জেস? একটু খেয়াল করি, আমি আগে ডান দিক থেকে আসি, তারপর বাম দিকটা করি, আগে বাম দিকটা পরে ধরতেছি, ঠিক আছে? এটা আগে করব না, এটা পরে ধরবো। যদি আগো থাকে, যদি ডিরেক্ট স্পিচে এগো থাকে, যে হি ডাইড 5 years ago, তখন কি হবে? হি হ্যাড ডাইড, ডাইড তো হি হ্যাড ডাইড হবে, কিন্তু 5 years ago না হয়ে হবে 5 years before। আমি যখন বলতেছি 5 years ago, এগো মানে হচ্ছে আমার সময় থেকে 5 বছর আগে, কিন্তু ধর আমি এই কথাটা বলছি যে আমার থেকে যে সে যে 5 বছর আগে মারা গেছে, এই কথাটা আমি বলছি 1 বছর আগে,
তো তুমি যখন এই কথাটা বলবা যে সে মারা গেছে 5 বছর আগে, তুমি যদি বলো 5 ইয়ার্স আগে, এর মানে কি হবে? তোমার হিসাব 5 বছর আগে, মানে আমি যখন কথাটা বলছি তার থেকে 4 বছর আগে, বছর একটা গরমিল হিসাবে গরমিল হয়ে গেছে। সো এই এত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা যাবো না, আমরা সরাসরি এগোর জায়গায় বিফোর বসে দেবো। এর মানে সে যখন বলছে সে কথাটা বলার সময় থেকে 5 বছর আগে সে মারা গেছে, হি ডাইড 5 ইয়ার্স বিফোর। তারপরে যে এখানে আমি বলতেছি কাম হিয়ার, এটা আমার হিসাবে কাম হিয়ার, কিন্তু তার হিসাবে তো এটা এইখানে না, তার হিসাবে তো এটা ওইখানে সেখানে, তার হিসাবে তো জিনিসটা দূরে, তার জন্য এটা কাম হবে না, তার জন্য এটা হবে গো, তার জন্য এটা হবে গো। এবং আমি বলবো হিয়ার, কিন্তু সে বলবে হচ্ছে দেয়ার, ঠিক আছে? এবং এটা আমি এখানে আনছি যে হিয়ার জায়গায় দেয়ার হবে। যদি আমি বলি দাজ, যদি ডিরেক্ট অংশ থাকে দাজ, সেটা হয়ে যাবে সো, সেটা হয়ে যাবে সো। দাজ আর সো দুইটার অর্থই হচ্ছে তাই বা ফলে, কিন্তু তারপরও এইখানে হচ্ছে এই একটা ছোট্ট চেঞ্জ হবে, ডিরেক্টে যদি দাজ থাকে, ইনডাইরেক্টে সো হবে। ডিরেক্ট সেন্টেন্সে যদি নাও থাকে, সে বলতেছে এখন, আমি বলতেছি এখন, কিন্তু এটা আমার সময়ের জন্য এখন, পরে যখন কথাটা বলা হবে সেটা কিন্তু আর এখন থাকবে না, সেটা হয়ে যাবে তখন। সো ডিরেক্টটা থাকবে নাও, ইনডাইরেক্টটা হয়ে যাবে দেন। ডিরেক্টটা বলবো টুডে বা দিস ডে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে দ্যাট ডে। আমার হিসেবে এটা আজকে, কিন্তু যখন আজকে থেকে 2-3 দিন পর আমি বলবো যে ন্যাশনাল ক্লাসটা আমি ধরো বললাম যে আমি ন্যাশনাল ক্লাসটা আজকে নিব, আই উইল টেক দ্য ক্লাস টুডে। যখন এই কথাটা তুমি আর 2-3 দিন পর বলবা যে ভাইয়া এই ক্লাসটা ওই দিন নিবেন বা ওই দিন নিয়েছে, তুমি কিন্তু ওই দিন দ্যাট ডে বলবা, টুডে বলবা না। কারণ তুমি 3 দিন পর যদি টুডে বলে, মানে আমি 3 দিন পর ওই দিন ক্লাসটা নিবো না, আমি ক্লাসটা আগে নিয়ে নিচ্ছি, আমি সেই দিন ক্লাসটা নিয়েছি, ওটা আমার হিসেবে টুডে, তোমার হিসেবে হয়ে গেছে দ্যাট টুনাইট, বা দ্যাট টুনাইট হয়ে যাবে দ্যাট নাইট। ওকে, এখন এটা হচ্ছে বর্তমানটা। যদি আমি বলি লাস্ট নাইট বা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার, এর মানে কি গত বছর, গত মাস বা গত সপ্তাহে, ঠিক আছে? এটা হবে লাস্টের জায়গায় প্রিভিয়াস বসবে, লাস্টের জায়গায় প্রিভিয়াস বসবে। লাস্ট হচ্ছে আমার সময় থেকে লাস্টটা, আমার সময়ের আগে যেটা গেছে সেটাই তো আমার জন্য লাস্ট উইক বা লাস্ট মান্থ। কিন্তু তুমি যখন কথাটা পরে বলবা তখন তো সেটা লাস্ট থাকবে না, সেটা হবে আমি যখন কথা বলছি তার প্রিভিয়াস নাইট, তার প্রিভিয়াস মান্থ বা তার প্রিভিয়াস ইয়ার বা তার প্রিভিয়াস উইক। ওকে, সো লাস্টের জায়গায় প্রিভিয়াস বসবে, আর নেক্সটের জায়গায় বসবে দ্য ফলোইং, নেক্সটের জায়গায় বসবে দ্য ফলোইং, নেক্সটের জায়গায় বসবে দ্য ফলোইং, আর বাকি উইক মান যা আছে তাই থাকবে। স্পেশাল একটা জিনিস, যদি বলে দ্য ডে আফটার টুমরো, এক কথায় ইংরেজরা এত কথা বলে দ্য ডে আফটার টুমরো, আমরা বাঙালিরা 3 শব্দে শেষ, পরশু। যদি এরকম পরশু অর্থে বলে দ্য ডে আফটার টুমরো, তাহলে তুমি কিভাবে লিখবা এটাকে? ইনডাইরেক্টে, তুমি ইনডাইরেক্টে লিখবা ইন 2 days টাইম, ইন 2 days টাইম, ঠিক আছে? 2 দিনের ব্যবধানে বা 2 দিনের পরে, 2 দিন সময় পরে, ঠিক আছে? এই হচ্ছে দ্য ডে আফটার টুমরোর ব্যাপারটা। আর যদি ইট থাকে বা গো থাকে, নো চেঞ্জ, ইট থাকে বা গো থাকে, নো চেঞ্জ, এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। ইট বা গো ডিরেক্টও যা আছে ইনডাইরেক্টও তাই হবে। এইবার বাম পাশটা দেখো, এটা হচ্ছে আমাদের নর্মাল কেস গেল। এবার হচ্ছে যখন আমরা একটু মানে এক্সেপশন বা স্পেশাল চেঞ্জেস যেটা বললাম, যদি এমন থাকে হি সেইড থ্যাংক ইউ, হি সেইড টু মি থ্যাংক ইউ, তুমি আমাকে বললা থ্যাংক ইউ, আমি কি বলবো? হি সেইড টু মি দ্যাট হি উড থ্যাঙ্কড মি, বা এরকম কিছু, বা হি থ্যাঙ্ক মি, এমন কিছু না, জাস্ট হি থ্যাঙ্কড মি। যদি তুমি দেখো যে কোথায় থ্যাংক ইউ আছে, জাস্ট তুমি হি থ্যাঙ্কড মি লিখে দিবা, হি থ্যাঙ্ক মি লিখে দিবা। গুড বাই যদি থাকে তুমি লিখে দিবা হি সেড টু ইউ বা হি সেড টু মি গুড বাই, তুমি কি লিখে দিবা? হি বেড মি গুড বাই। বেড দিয়ে মনে রাখবা বতে বিদায়, বতে বেড, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো। গুড বাই কি বিদায় জানাই না, সো বতে বিদায়, বতে বেড, BADE বেড। বেড মানে হচ্ছে কাউকে বিদায় জানানো। তুমি যখন কারো থেকে প্রস্থান নিচ্ছ বা কারোর থেকে বিদায় নিচ্ছ, তখন তাকে যে তুমি বিদায় শুভেচ্ছা বা বিদায় জানাচ্ছ, সেইটা হচ্ছে বেড, সেটাকে বেড করা বলে। সো হি বেড মি গুড বাই। যদি কাউকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যেটা আমাদের স্পিচের মধ্যে থাকবে, প্যাসেজ নারেশন আসবে, সেরকম যদি থাকে, তুমি বলবা হি উইশড মি বা আই উইশড হার গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং। ওকে, এই হচ্ছে ব্যাপার। যদি তোমার ডিরেক্ট স্পিচের রিপোর্টিং পারবে আস্ক, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড, এগুলো থাকে। ডিটা নিচে চলে গেছে, ডিটা এদিকে হবে। আস্কড, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড, এগুলো থাকে, তখন যা আছে তাই থাকবে, নো চেঞ্জ, যা আছে তাই থাকবে, নো চেঞ্জ। যদি এমন হয় যে হি সেড টু মি ইউ আর এ লায়ার, হি সেড টু মি ইউ আর এ লায়ার, তখন তুমি কি বলবা? হি সেড দ্যাট আই ওয়াজ এ লায়ার, হি কল্ড মি দ্যাট আই ওয়াজ এ লায়ার, তখন হি সেড টু মি হবে না। সে তোমাকে লায়ার বলছে, সে তোমাকে ফুল বলছে, সে তোমাকে বোকা বলছে, সে তোমাকে ব্রিলিয়েন্ট বলছে, ব্রিলিয়েন্ট না, ফুল বা লায়ার, যখন এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, 3 থেকে 4টা ওয়ার্ড, তুমি যে কোনো একটা বইয়ের মধ্যে যে কোনো কোথাও রুলস পড়তে চাও সেই বইয়ের মধ্যে পাবা।
এটা তুমি যে কোনো টেস্ট পেপার বলো, যে কোনো তোমার কোয়েশ্চেন ব্যাংক বলো, যে কোনো তোমার মানে লাস্ট মোমেন্টে সাপ্লিমেন্ট বলো, এই রুলসটা পাওয়ার কথা। 2 থেকে 3টা শব্দ আছে যেগুলো অবজেক্টে থাকলে সেইটার স্থলে কল্ড বসে, ওগুলো একবার রিডিং দিলেই হবে। এগুলো মানে খুবই আনকমন, তো এই কল্ডের ব্যাপারটা নর্মালি আসে না, খুব আনকমন একটা ব্যাপার। বাই গড বা বাই আল্লাহ, এর মানে কি আল্লাহর কসম বা আল্লাহর শপথ। যখন এরকম ভাবে বলা হবে যে তুমি কারো কসম করতেছো, তুমি যখন আল্লাহর নামে কসম বা ওয়াদা করে বলতেছো, তখন এটা হবে সোয়ারিং বাই গড বা সোয়ারিং বাই আল্লাহ। অনেকে বলে না খোদার কসম আমি এটা করিনি ভাই, বিশ্বাস কর, ঠিক আছে? তো এটা হচ্ছে বাই গড বা বাই আল্লাহ। গডটা এখানে বা গডের ক্যাপিটাল হবে, এটা আমি ছোট জি লিখে ফেলছি। এইগুলো একটা ব্যাপার। আর হচ্ছে দিজের জায়গায় দ্যাট, দেইজের জায়গায় দোজ, হিয়ারের জায়গায় দেয়ার, ঠিক আছে? এই গেল ব্যাপার। আর এখানে আরেকটা জিনিস আমি যেটা বলবো, যেটা আমি ওই সময় বলিনি, লেখা ছিল বাট বলিনি, সম্বোধনে যদি স্যার থাকে তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার এটা বসবে না। শুধু স্যার থাকলে তুমি ওইটা পরিবর্তে অ্যাড্রেসিং অ্যাজ লেখার বলতে তুমি বলবা হি সেড রেসপেক্টফুলি, হি সেড। যেমন যদি বলি মে আই কাম ইন স্যার, I ask the teacher, may I come in sir, তখন এটা হবে I ask the teacher respectfully if I could go, if I could go in, if I could, may I come in থেকে if I might, sorry could না if I might, may থেকে might, if I might come in থেকে হবে go in, if I might go in। আর এটা যেহেতু আমি বলছি may I come in sir, তো এটা হবে I asked the teacher respectfully। এমন কিন্তু হবে না addressing the teacher as sir, এটা লেখা যাবে না, লিখতে হবে I ask the teacher respectfully, ঠিক আছে? সো এই একটা জিনিস মিস চলে গেছিল, একটা জিনিস আমি বলে দিলাম। তারপর হচ্ছে এখানে স্পেশাল চেঞ্জেস যা ছিল সেটা বলে দিলাম। এখন আমরা প্যাসেজ সলভে চলে যাব। তো এবার আমাকে বলো প্যাসেজ সলভে শুরু করবো কিনা? প্যাসেজ সলভে চলে যাবো, প্যাসেজ সলভে শুরু করবো। আচ্ছা 51 যেহেতু বাজে, সলভ করতে একটু টাইম লাগবে। আমি কানেক্টর ক্লাস 11:15 শুরু করবো, ঠিক আছে ইনশাল্লাহ? কানেক্টরসের ক্লাসটা 11:15 কানেক্টরসের ক্লাসটা ইনশাল্লাহ আমি 11:15 শুরু করবো। কানেক্টরসের ক্লাসটা ইনশাল্লাহ আমি 11:15 শুরু করবো, 11:15 শুরু করবো। কিছুক্ষণ একটু ন্যারেশনের আমরা এটাই লাস্ট স্লাইড, তো এইটা এবং তারপর আমরা 2টা বোর্ড সলভ করবো, 2টা বোর্ড সলভ করলে আমাদের হয়ে যাবে। সো 11:15 আমরা কানেক্টর শুরু করবো, কিছুক্ষণ আমরা একটু ন্যারেশনের টাইম দিই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজ ন্যারেশন শুরু করি। আচ্ছা তাহলে শুরু করলাম। ওকে, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিছু জিনিস আমি একটু আলাদাভাবে বলে দিই, এটা তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বলবো লিখে রাখলে বেটার হয়। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে 2টা জিনিস খেয়াল রাখবা। প্রথম জিনিস হচ্ছে একটা মানুষ একাধিক কথা, একাধিক সেন্টেন্স একসাথে বললে, একাধিক সেন্টেন্স, এটা আমি এখানে লিখে দিতেছি, এটা আমি ইচ্ছা করে লিখে নিই, আমি এখানে লিখে দিতেছি, তোমরাও পারলে লিখে ফেলো আমার সাথে। একাধিক সেন্টেন্স একসাথে ইনভার্টেড কমার ভিতর থাকলে, ইনভার্টেড কমার ভিতর থাকলে মানে তুমি দেখতেছো একটা সেন্টেন্সকে ইনভার্টেড করছে, বাট তুমি যখন দেখতেছো একটা ইনভার্ট কমার ভিতর একটা জায়গায় একাধিক সেন্টেন্স, তখন কি করবা? থাকলে পরবর্তী সেন্টেন্সগুলো বলার আগে, পরবর্তী সেন্টেন্সগুলোর আগে কয়েকটা জিনিস বসে। অ্যাডেড দ্যাট, অথবা অলসো অ্যাডেড দ্যাট, অথবা ফার্দার অ্যাডেড দ্যাট, এগুলা বসে। যেমন তুমি বললা I went there, I was so hungry, I went to a restaurant, I did my lunch there, তখন কি হবে? যে তুমি প্রথমে গেছো, যে তুমি প্রথমে বললা যে I was so hungry, বা when I went বা when I reached there, ঠিক আছে? I reached there at 3 AM বললা। সো তুমি তখন প্রথম যেটা বলছো যে তুমি সেখানে 3টা বাজে পৌঁছেছো। এরপর যখন বলবা I was so hungry, তখন হবে যে he added that he was so hungry বা he had been so hungry। তারপর তুমি যখন বলবা যে তুমি একটা রেস্টুরেন্টে গেছো, তখন কি হবে? হি অলসো অ্যাডেড দ্যাট, থার্ড সেন্টেন্সটার আগে হবে হি অলসো অ্যাডেড দ্যাট হি হ্যাড গন টু এ রেস্টুরেন্ট। এটা বলার পর তুমি একই সাথে পুরো কথা শেষ না করে আবার বলতেছো যে আই ডিড মাই লাঞ্চ দেয়ার, তখন এটা হবে হি ফার্দার অ্যাডেড দ্যাট হি হ্যাড ডান হিজ লাঞ্চ দেয়ার।
সো এরকম যখন একটা ইনভার্টেড কমার ভিতর একাধিক সেন্টেন্স থাকবে, একটার পর একটা সেন্টেন্স বলে দিয়েছো, প্রথম সেন্টেন্সটা নরমালি বসবে, তারপরে সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে অ্যাডেড দ্যাট, এরপরটা অলসো অ্যাডেড দ্যাট, তারপরটা ফার্দার অ্যাডেড দ্যাট বসবে। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এই জিনিসটা লাগে, যখন আমাদের এমসিকিউ অ্যাডমিশন আমরা এমসিকিউ সলভ করবো তখন এই রুলসটা লাগে না। আরেকটা জিনিস যে ব্যাপার, লাস্ট সেন্টেন্সের আগে সমাপ্তিমূলক কিছু ওয়ার্ড বসে। সমাপ্তিমূলক ওয়ার্ড বলতে দেন বা দাস এরকম কিছু বসতে পারে। দেন বা দাস বসতে পারে, বসে বা এরকম, বসবেই এরকম না, বসতে পারে, ঠিক আছে, বসেই এরকম না, বসতে পারে, ঠিক আছে, বসে বা এরকম বসতেই হবে এমন কিছু না, এটা বসতে পারে। একাধিক সেন্টেন্স ইনভার্টেড কমা থাকে তখন সর্বোচ্চ কয়টা একটা ফুল স্টপের ভিতর থাকবে? সর্বোচ্চ কয়টা? আচ্ছা, সর্বোচ্চ কয়টা মানে একটা ইনভার্টেড কমার ভিতর ফুল স্টপ যে থাকবে এটা বলতেছো? সর্বোচ্চ কয়টা একটা ফুল স্টপের ভিতর? ও আচ্ছা আচ্ছা, একাধিক সেন্টেন্স যদি ইনভার্টেড কমার ভিতর থাকে তখন সর্বোচ্চ কয়টা একটা ফুল স্টপের ভিতর করতে পারবো? ছোট ছোট দুইটা সেন্টেন্সকে একটা ফুল স্টপের ভিতর করতে পারবা। যেমন আমি যেটা বললাম, হি ওয়াজ সো হাংরি হি ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, তুমি এটাকে বলতে পারো হি অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন সো হাংরি, he added that he had been so hungry and he had gone to the restaurant, তুমি দুইটা ছোট সেন্টেন্সকে জোড়া দিয়ে দুইটা সেন্টেন্সকে একটা ফুল স্টপের ভিতর আনতে পারো, কিন্তু এন্ড দিয়ে তুমি 4-5 লাইন 1.5 মাইল লম্বা একটা সেন্টেন্স লিখে ফেললা শুধু একটা অ্যাডেড দ্যাট বা অলসো অ্যাডেড দ্যাট বাঁচানোর জন্য। এই কাজ কইরো না, সর্বোচ্চ দুইটা সেন্টেন্সকে একটা কমার একটা ফুল স্টপের ভিতর রাখতে পারো, এর বেশি কইরো না, ঠিক আছে? সো এই হলো ব্যাপার। এবার দেখো আমরা সলভে যাই। I can chop some wood today, said Jerry. নিচে সলিউশনটা লেখা আছে, তবে আমি জিনিসটাকে বুঝাচ্ছি তারপর সলিউশনটা দেখাবো। I can chop some wood today, জেরি বলতেছে। সো জেরি said that he, জেরি কিন্তু সে নিজেকে বলতেছে, আই মানে কি, আই বলতে সে জেরিকে নিজেই বুঝাইতেছে না, তো এটা হবে he could, কেন জায়গা হবে could, আর বলছিলাম না ক্যান থাকলেও কুড হয়, কুড থাকলেও কুড হয়। সো জেরি said that he could chop some wood, টুডের জায়গা হবে দ্যাট ডে, দ্যাট ডে। এবার কি হবে? বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। আচ্ছা, এখানে একটা জিনিস বলিনি, যখন একটা কথার বিপরীতে, একটা কোয়েশ্চেনের বিপরীতে আমি কোন একটা কথা বলবো তখন সেটা রিপ্লাই আকারে হবে, ঠিক আছে, তখন সেটা রিপ্লাই আকারে হবে, ওকে, তখন সেটা রিপ্লাই আকারে হবে, রিপ্লাইড। যেমন এইখানে দেখো আমি বলতেছি, তো এখানে ধরো আমি তো বলতেছি বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, ওকে, এখানে কার কথা বলেছে, যেটি কার সাথে কথা বলতেছে, ওকে, এখানে লাস্টে বলছে একটু 1 মিনিট আসতেছি। ঠিক আছে, ও আচ্ছা, এখানে আমি আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমাদের রাফি ভাই আসছে, সো যাই হোক, যেটা বলতেছিলাম, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এখানে যিনি রাইটারের সাথে কথা বলছে, একদম লাস্ট আমি দেখলাম রাইটারের সাথে কথা হচ্ছে। সো রাইটার কি বলছে? বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, দ্য রাইটার রিপ্লাইড দ্যাট, বাট আর এখানে বসা যাবে না, ঠিক আছে, বাট তখন আমি জাস্ট এটুকু বলতে পারি যে দ্য রাইটার রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ বয় বা শি হ্যাড এ বয়, যেহেতু মাদার ইন ম্যানভিলের অংশ, আমি যেহেতু জানি রাইটার একটা ফিমেল, সো আমি এখানে শি বসাচ্ছি, যে শি হ্যাড। তুমি যদি এরকম না জানো রাইটার কি মেল না ফিমেল, তুমি হি বসাইলেও স্যার কাটবে না, ঠিক আছে। এখানে আমি লিখতে পারি শি হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এখানে কামিং ফ্রম যা আছে তাই থাকবে, গোয়িং ফ্রম দ্য অরফানেজ হবে না, কামিং ফ্রম দ্য অরফানেজ, কারণ অরফানেজটা তার থেকে দূরে, সো এটা হবে তার, শি হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ,
তখন জেরি রিপ্লাইড দ্যাট, তখন আমি কি বলবো, জেরি সেড দ্যাট, এখানে রিপ্লাইড না, এখানে হবে জেরি সেড দ্যাট আই অ্যাম দ্য বয়। জেরি সেড দ্যাট আই অ্যাম দ্য বয়, তো এখানে সেড দ্যাট তো আই অ্যাম এর জায়গায় বলা হবে হি ওয়াজ দ্য বয়। জেরি সেড দ্যাট হি ওয়াজ দ্য বয়। এই পর্যন্ত আসলাম। প্রথমে এসে বললো আই ক্যান চপ সাম উডস টুডে, তারপর রিপ্লাই রাইটার বললো বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। তখন জেরি বললো অরফানেজ থেকে যে ছেলেটা আসার কথা, অরফানেজ থেকে যে ছেলেটার আসার কথা সেই ছেলেটাই আমি, আই অ্যাম দ্য বয়। জেরি সেড দ্যাট হি ওয়াজ দ্য বয়। তখন লেখক অবাক যে ইউ, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, তুমি তো ছোট বাচ্চা, অরফানেজ থেকে তোমার পাঠাইছে। তো এটা সে বলতেছে যে ইউ বাট ইউ আর স্মল। তখন এখানে ইউটা কিন্তু প্রশ্নবোধক না, তখন এটাকে আমরা বলবো সে আস্কড হবে, ইউ কিন্তু সে জিজ্ঞেস করতেছে। তখন এটা বলবো যে আমরা যে শি আস্কড উইথ ওয়ান্ডার, এটাকে আমি বলবো শি আস্কড উইথ ওয়ান্ডার। শি আস্কড উইথ ওয়ান্ডার, এটা হচ্ছে মানে কি বলতে পারো, এটা হচ্ছে আমাদের বলতে পারো একরকম মানে এটা হচ্ছে মানে কি বলা যায় আমাদের একরকম এক্সেপশনাল, যে কোয়েশ্চেনটা করা হচ্ছে আস্ক, কিন্তু বাট একদম ইয়ার সাথে মানে ওয়ান্ডারের সাথে বিশ্বের সাথে করা হচ্ছে তুমি। তো এটাকে আমি আবার বলবো না যে তুমি বলে এটাকে মনোভাব প্রকাশ করবো না, আমি জাস্ট এটাকে বলবো শি আস্কড উইথ ওয়ান্ডার অ্যান্ড সেড দ্যাট ইউ আর স্মল। তো ইউ বলতে জেরিকে বুঝাচ্ছে, দ্যাট হি ওয়াজ স্মল, ঠিক আছে, হি ওয়াজ স্মল। তখন জেরি বলল সাইজ ডাজ নট ম্যাটার চপিং wood, some of the big boys don't chop wood, I've been chopping wood for a long time। তিনটা সেন্টেন্স একসাথে বলছে, এখন কি হবে? তো আমি বলবো জেরি রিপ্লাইড দ্যাট সাইজ ডিড নট ম্যাটার চপিং wood, ঠিক আছে, সাইজ ডিড নট ম্যাটার চপিং wood। এখানে কিন্তু সাইজ ডিজ নট ম্যাটার টু চপ উড হওয়ার কথা, বাট সে যেহেতু অরফানেজের বালক তার ইংলিশ একটু অন্যরকম, একে তো নেটিভ তার উপর অরফানেজের বালক, একটু মানে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে ইংলিশের সব রুলস কপি হয়। সো এটা নর্মালি ভার্ব প্লাস আইএনজি যেভাবে আছে সেভাবেই আমরা বসাবো, সাইজ ডিড নট ম্যাটার চপিং উড আমরা বসাবো এবং বলবো সাইজ ডিড নট ম্যাটার চপিং উড। এরপর বলবো হি অ্যাডেড দ্যাট, এখানে আমি বলবো হি অ্যাডেড দ্যাট, এখানে আবার বলবো হি অ্যাডেড দ্যাট some of the big boys, মানে সে তো ছোট বাচ্চা কিন্তু তার চেয়ে বড় যারা আছে, some of the big boys did not chop good, he further added that, but he also added that he had been, I have been মানে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, I have been chopping, he had been chopping হবে, he had been chopping wood for a long time, said Jerry to the writer। he also added that he had been chopping wood for a long time। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সলিউশনটা, যে told the writer that he could chop some wood that day, but the writer, আচ্ছা এখানে বাটটা শুরুতে দাও, but the writer informed that, এখানে informed বলা যায়, informed এটা হচ্ছে একদম মানে গুছা বলছে informed, বাট এখানে replied ও বললে মার্ক কাটবে না, তুমি replied ও বলতে পারো। replied that she had a boy, she had a boy coming from the orphanage, Jerry stated that he was the boy, এখানে stated that বলা আছে, হ্যাঁ stated that বলতে পারো, বাট এখানে যদি বলো Jerry said that, এখানে যদি তুমি বলো Jerry said that, এটা হচ্ছে একদম মানে আমাদেরকে তাই খুব বুঝে, তুমি যদি সুশীল ভাবে লেখো, খুব মানে ক্রিয়েটিভলি লেখো, তখন তুমি স্টেটেড, ইনফর্মড এগুলো লিখতে পারো। বাট তুমি যদি নর্মাল আমাদের রেগুলার ফর্ম রিপ্লাইড, সেড দিয়ে লেখো, একটা মার্কও কাটবে না, বিশ্বাস করো ভাই, একটা মার্কও কাটবে না। এমনি লিখলো, আমি যেভাবে দেখেছি এভাবে লিখলো, ফুল মার্ক পাবো। Jerry said that he was the boy, এই যে he was the boy। এবার কি, the writer expressed surprise, সে expressed surprise হইতে পারে বা asked with wonder, দুটাই হইতে পারে, and commented that, এখানে কমেন্টের জায়গায় তুমি said বলতে পারো, মানে জাস্ট এইখানে হচ্ছে তোমার একটু ভ্যারিয়েশন, কমেন্টেড, ইনফর্মড এগুলো কেন বলা, জাস্ট হচ্ছে তোমার একটা ভ্যারিয়েশন আনার জন্য, জাস্ট হচ্ছে জিনিসটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য। commented that he was a small, you are small জায়গায় he was, এই যে said that he was a small, তুমি 8 লাইনটা লিখতে পারো, আমি যেটা লিখছি she asked with wonder and said that he was a small, এটাও লিখতে পারো, দুটাই কারেক্ট। At this Jerry responded that, আচ্ছা এই যে আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে লাস্ট যে সেন্টেন্স সেটার আগে সমাপ্তিমূলক কিছু দেন বা দাস বললেও বসতে পারে, তো সেইটা জায়গায় বসছে at this Jerry replied, এখানে রেসপন্ডেড না, এখানে রিপ্লাইড দিও, রেসপন্ডের জায়গায় রিপ্লাইড দিও, রেসপন্ডেড কেউ চাইলে দিতে পারো, রিপ্লাইড দিতে পারো, that size did not matter chopping wood, he also remarked that, এত কঠিন করে কেন লিখছে, he also added that হবে, he added that some of the big boys didn't chop wood
and added that, আচ্ছা he also remarked that বলছে কেন যে he also replied that, এখানে he also replied that তাহলে হবে, এখানে যেহেতু তার and দিয়ে added that লিখছে এই জায়গাটায় added হবে না, এই জায়গায় replied হবে, he also replied that, he also replied that some of the big boys did not chop wood and added that he had been chopping wood for a long time, he had been chopping wood for a long time। ঠিক আছে ভাইয়া, ঢাকা বোর্ড 22টা যদি বুঝিয়ে দিতেন, ঢাকা বোর্ড 22টা, ঢাকা বোর্ড 22টা, আমি তো ঢাকা বোর্ড 22 আনিনি, ঢাকা বোর্ড 22 তো মনে হয় না আনছি, ঢাকা বোর্ড 22 আমি আনছি কিনা আমি দেখি। সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল ন্যারেশনটা, আমি নেক্সটটা দেখি, নেক্সটটা ঢাকা বোর্ড 22 কিনা, নেক্সটটা যদি ঢাকা বোর্ড 22 থাকে, নেক্সটটা সিলেট বোর্ড 22, তাহলে ঢাকা বোর্ড 22 আনিনি, এটা আনি নাই যেহেতু আমি এই মুহূর্তে ক্লাসে বুঝাতে পারছি না, বাট যদি সাথে থাকতো আমি বুঝা দিতাম। ঠিক আছে, তুমি আমাকে পরবর্তীতে তুমি আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, সেই গ্রুপে পোস্ট থেকে বুঝাই দিব ইনশাল্লাহ, ওখান থেকে আমি জাস্ট লিখে তোমাকে জিনিসটা দেখা দিব। তোমার কোন জায়গায় কনফিউশন থাকলে তুমি এখানে কমেন্ট করতে পারো, আমি তোমাকে এখানে বলতে পারি যে তোমার যদি ঢাকা বোর্ড 22 কোনো স্পেসিফিক পয়েন্টে কনফিউশন থাকে, আর তোমার যদি মনে হয় যে না ঢাকা বোর্ড 22 পুরাটাই তোমার কনফিউশন, তুমি একটা পোস্ট করতে পারো ঢাকা বোর্ড 22 এর ব্যাপারে, সেখানে আমি হয়তো লিখে দিলাম তোমাকে। সিলেট বোর্ড 22 দেখো এইখানে কি বলছে, কুড আই হেল্প ইউ স্যার, সে দ্য রিসেপশনিস্ট। এখানে আমি কি বলবো, জিজ্ঞেস করতেছে স্যার সম্বোধন করে, আমি বলবো দ্য রিসেপশনিস্ট asked him, এখানে হি বলা আছে, asked him, asked the man, এখানে him বলতে কাকে, asked the man respectfully, the receptionist asked the man respectfully if, এখানে যেহেতু wh ওয়ার্ড নাই আমার if বসে দেবে, if I এর জায়গায় he, could আছে, helped him, if he could helped him, if he could helped him, কারণ এখানে রিসেপশনিস্ট ও him, man ও him, so এখানে if he could helped him, okay। The man replied, sure, I want to meet the managing director of the company. The man replied that he wanted to meet the managing director of the company. Then the receptionist asked him, do you have an appointment? এটাকে আমি কি লিখবো, then the receptionist asked him if he had, if বসবে, he বসবে, আর have আছে যেহেতু এটা had বসবে, if he had an appointment। এখন এই যে yes বা no দেওয়া না, এই yes বা no যখন থাকবে তখন যে জিনিসটা হবে, yes বা no যখন থাকবে তখন আমি এই জিনিসটা লিখতে ভুলে গেছিলাম, তখন প্যাসেজ ন্যারেশনে এটা হবে replied in the affirmative or negative, replied in the affirmative or negative, yes থাকলে affirmative আর no থাকলে negative, replied in the affirmative or negative। ঠিক আছে, replied in the affirmative or negative যদি এরকম yes বা no থাকে ভিতরে, ঠিক আছে, যদি এরকম yes বা no থাকে ভিতরে, yes I have, the man replied in the affirmative and said that he had the appointment। এইখানে এক্সট্রা করে অ্যাপয়েন্টমেন্টটা লিখে দিবা, শুধু he had লিখলে হবে না, he had সে তার ছিল, কি ছিল, he had the appointment। Then but at this the receptionist requested him wait for a while, এই যে wait for a while এটা কি রিকোয়েস্ট করছে, the receptionist requested him to wait for a while, এটাই হচ্ছে এটার অ্যানসার। ওকে, এর বেশি এখানে কোনো প্যাচ গোছাই তুমি দেখো। অ্যাড্রেসিং আস স্যার, এখানে অ্যাড্রেসিং আস স্যার লেখা দরকার নেই, অ্যাড্রেসিং আস স্যার আবার দ্যাট রেসপেক্টফুলি, এই জিনিসটা দরকার নেই। দ্যাট রিসেপশনিস্ট রেসপেক্টফুলি আস দ্য ম্যান, বা আস দ্য ম্যান রেসপেক্টফুলি ইফ হি অর শি, এখানে হি কেন লিখছে আমি জানি না, শি তো হওয়ার কথা না, বলছে দ্য ম্যান, শি এস কেন দেওয়া, ইফ হি কুড হেল্প হিম, যেহেতু ম্যান তো এই জন্য এম লিখে দিছে ব্র্যাকেটে বুঝার সুবিধার্থে। দ্য ম্যান অ্যাগ্রিড, আচ্ছা শিওরের জায়গায় এখানে অ্যাগ্রিড বসেছে, এই জিনিসটা হয়তো আমি মিস করে গেছি। দ্য ম্যান অ্যাগ্রিড and said that, এরকম ছোটখাটো দুই একটা ওয়ার্ডের যে একটু মানে এক্সপ্রেশন গুলো তোমরা বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে অটোমেটিক বুঝে যাবে, ঠিক আছে, এগুলা নিয়ে এই দুই একটা জিনিসটা টেস্ট হওয়ার কিছু নেই। The man agreed and said that he wanted to meet the managing director of the company. Hearing that এটা না লিখলেও পারো, এখন হচ্ছে হিয়ারিং দ্যাট এটা না লিখলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট যদি দ্য রিসেপশনিস্ট থেকে শুরু করো তাও হবে। দ্য রিসেপশনিস্ট asked the man if he had an appointment, এই যে হি বলতে কাকে, ম্যান বুঝেছে তো ম্যান ব্র্যাকেটে। রিপ্লাইং পজিটিভলি না, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এটা হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। একটা ফরম্যাটই মনে রাখো, এত ভ্যারাইটি এত শৈল্পিক ফরম্যাট মনে রাখার আমি মনে করি দরকার নেই,
এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that he replied in the affirmative and said that he had the appointment। কাজে জিনিস লেখা নাই, he had, এটা আমি এক জায়গা থেকে কপি পেস্ট করছি উদাহরণটা, আমি নিজের মতো সলভ করে জাস্ট তোমাদের একটা জায়গার মানে সলভ দেখে দেখছিলাম, তো দেখলাম যে সলভটা একটু বেশি ক্রিয়েটিভ করতে গিয়ে আসল জিনিস মিস করে ফেলছে। হি হ্যাড, শুধু হি হ্যাড লিখতে পারো, বাট হি হ্যাড দ্য অ্যাপয়েন্টমেন্ট এটা লিখলে জিনিসটা আরো বেশি কমপ্লিট। আমি পার্সোনালি প্রেফার করি হি হ্যাড দ্য অ্যাপয়েন্টমেন্ট, এই দ্য অ্যাপয়েন্টমেন্ট অংশটা লিখে দেওয়া। দেন দ্য রিসেপশনিস্ট told him to wait for a while, told him to wait for a while বা requested him to wait for a while, দুইটাই হবে, told বা requested দুইটাই দিতে পারো। রিকোয়েস্টেড দিলে একটু বেটার হয়, রিকোয়েস্টেড দিলে একটু বেটার হয়, ঠিক আছে, রিকোয়েস্টেড দিলে আরেকটু বেটার হয়। সো এই ছিল হচ্ছে আমাদের ন্যারেশনের ক্লাস, এই ছিল হচ্ছে আমাদের ন্যারেশনের ব্যাপারটা। আমাদের ন্যারেশন এ পর্যন্তই শেষ। এখন শুরু থেকে শেষ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, ন্যারেশন ক্লিয়ার কিনা বলে ফেলো, ন্যারেশনটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। আর ঢাকা বোর্ড 22টা তুমি যদি কোনো স্পেসিফিক কনফিউশন থাকে তুমি পোস্ট দিতে পারো, আর যদি স্পেসিফিক কনফিউশন থাকলে তুমি এখনই কমেন্ট করতে পারো। আর যদি তোমার ফুল বোর্ডটা মানে ঢাকা বোর্ড 22-এর ফুল ন্যারেশনটাই তোমার জিজ্ঞাসা থাকে, সেটা তুমি সলভটা মানে সেটা পোস্ট করতে পারো। তো এখন আমাকে বলো ওভারঅল তোমাদের কাছে ন্যারেশন এবং পাংচুয়েশন ক্লিয়ার কিনা, জিনিসটা এখন সহজ লাগতেছে কিনা। কাশফিয়া স্নেহা বলছে ক্লিয়ার, এখন জিনিসটা ইজি হয়ে গেছে, ন্যারেশন সলভ করলে এখন পারবা, জিনিসটা যে বুঝতে পারছো। ক্লাস পিডিএফটা পড়বা, ক্লাস পিডিএফটা পড়ার পর ক্লাস তো করছো, লেকচার পিডিএফটা পড়ার পর বোর্ড কোশ্চেন কয়েকটা সলভ করবা। 23 বোর্ড, 22 বোর্ড, 19 বোর্ড, এই 3টা বোর্ড তুমি যদি সলভ করে ফেলো না, তোমার 3 8 24টা, মোটামুটি 24টার মতো ন্যারেশন তুমি সলভ করে ফেরার পর দেখবা ন্যারেশন কিভাবে হয়, এক্সেপশন গুলা বা একটু স্পেশাল কেস গুলা কি কি ওগুলা সহ বেসিক সহ তোমার মাথায় ন্যারেশন বসে গেছে, আর কঠিন লাগতেছে না। প্রথম 1টা 2টা একটু কষ্ট হবে, বাট আস্তে 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 তুমি 5টা 10টা সলভ করার পরে দেখবা জিনিসটা তোমার হাতে এসে গেছে, তুমি দেখতেছো তোমার মাথায় অ্যান্সার চলে আসছে। আর 20টা 30টা করার পর দেখবা যে তোমার আর ন্যারেশনে তোমার কেউ আটকাইতে পারতেছে না, ঠিক আছে। সো একটু কষ্ট করতে হবে, ক্লাসটা করছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে, কিরণ খান, কাশফিয়া স্নেহা। তো তাহলে ঠিক আছে, ক্লাসটা তাহলে এ পর্যন্তই। আমি 11টা 15 বলছিলাম, বাট 11টা 20-এ আমি ন্যারেশন কানেক্টরসের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। কানেক্টরস নিয়ে খুবই ছোট্ট একটা ক্লাস নেবো, একদম অল্প কথায় খুব ছোট্ট ক্লাসে কানেক্টরস পুরো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। কানেক্টরস খুব বেশি বড় ক্লাস হবে না, তোমরা সেটাতে যুক্ত থেকো ইনশাআল্লাহ, তোমাদের কানেক্টরসের কনফিউশন টোটালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ন্যারেশনের ক্লাসটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিছুক্ষণ পরেই দেখা হবে, আল্লাহ হাফেজ।